কিছুদিন আগে তো রেজাল্ট পেয়ে গিয়েছো। সো রেজাল্ট আলহামদুলিল্লাহ আশা করছি তোমরা অনেক ভালো করেছো, এবং সেই খুশি এখনো আশা করতেছি তোমাদের মনের মধ্যে আছে নাকি? ওয়ালাইকুম আসসালাম। এই তো সাবাস, তাই না? সো তোমরা জানো এবার কতদিন এসএসসি পরীক্ষা দিয়েছে? এই তো এক একজন ভাই 15 লাখ 16 লাখ। ঠিক আছে, হ্যাঁ মানে এইভাবে। বাট আমরা যদি দেখি এ প্লাস কতবারে এসএসসিটা কিন্তু ইট ওয়াজ কোয়াইট টাফ, তাই না? সো আলহামদুলিল্লাহ এই কোয়াইট টাফ এক্সামটা তোমরা যে পার করে আসছো তার জন্য অবভিয়াসলি ফার্স্ট অফ অল অনেক 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 কনগ্রাচুলেশনস, যে একটা লাইফের একটা অন্যতম বড় ফেজ তোমরা অতিক্রম করেছো, তাই না? তো এই যে ফেজ একটা শেষ হইলো, সো এটাই হলো মানে আমাদের জীবন আর কি, যে একটা ফেজ শেষ হইতে না হইতে আরেকটা ফেজের শুরু হয়ে যায়, তাই না? সো তোমাদের এসএসসির ফেজের পর এর পরে শুরু হয়েছে আরেকটা ইন্টারেস্টিং ফেজ। এই এসএসসি তে তোমরা টাইম পেয়েছো 2 বছর 2 মাসের মতো, আর এইচএসসি তে পাবা প্রায় 16 থেকে 18 মাসের রেঞ্জে রাফলি। তার মানে টাইম অনেক কমে যাবে। সেকেন্ড কথা, পড়াশোনা। দেখবে বায়োলজি বই তোমরা পড়েছো 9, 10 একটা, এখন কিন্তু সেই বায়োলজি বই 2 পেপার হয়ে গিয়েছে। তার মানে শুধু কিন্তু টাইম কমে নাই, ব্রাদার পড়াটাও কিন্তু বেড়ে গিয়েছে। তার মানে এই যে সামনের যে ফেজটা আসতেছে সেটা কিন্তু কিছুটা হলেও একটু কঠিন হবে রাদার দেন মানে এসএসসির তুলনায়, তাই না? এখন ভাইয়া এই যে সামনের একটা, তুমি এখন যতটুকু আগে থাকবে না কলেজের ক্লাস শুরুর আগে, দেখবে এইটাই তোমাকে একটা বড় বেনিফিট দিচ্ছে, একটা হেড স্টার্ট দিচ্ছে। সো দেখবা তোমার নেক্সট জার্নিটা স্মুথ করতে অনেক হেল্প করবে। ঠিক আছে, তাহলে অনেক কথাবার্তা বলে ফেলেছি, তাহলে আজকে আমরা গাগি একটু আমার পরিচয় দিয়ে নেই। ওকে, আমার নাম হলো নিহাদ শাহরিয়ার সিয়াম। আমি এখন পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে ফাইনাল ইয়ার, আর বাচ্চাকালে কলেজ ছিল নরডেম কলেজ। ঠিক আছে, ওকে, তাহলে আজকে আমরা কি নিয়ে আসলে জানতে আসছি? ডিএনএ এর কথা বলতেছে, খুব মজা থাকতো তাই না? মেন্ডেলের সূত্র, সাবাস। ওকে, একজন কোষ বিভাজন বলছে, ওকে নাইস। একজন বলছে চ্যাপ্টার 4 ভাইয়া শ্বসন ভাল লাগতো। ঠিক আছে, তার মানে যে তোমাদের কিন্তু অনেক কিছু ইন্টারেস্টিং চ্যাপ্টার ছিল, তাই না? তো আজকে আমরা ক্লাসে আমরা আসলে কোষ বিভাজন বা কোষ নিয়ে একটা কথা বলবো সহজ বাংলা ভাষায়। আজকের ক্লাসের নাম হলো কোষের জীবন কাহিনী। আজকে আমরা পড়বো মূলত কি ভাইয়া? কোষের। আমাদের স্বাগতম। তাহলে কোষের জীবন কাহিনী মানে আমরা জানতে চাই কোষের শুরু কিভাবে হইলো, কোষ কিভাবে জীবন পার করে, এবং কোষের শেষ কিভাবে হয়। ঠিক আছে, তো সেটা নিয়ে কথাবার্তা। দেরি না করে চলো আজকের ক্লাস আমরা শুরু করি। তাহলে কোষের জীবন কাহিনী যদি শুরু করি, একদম শুরুতে দেখো এই তো একটা লোক দেখতেছো, তো এই লোকের নাম কি জানো? এই লোকের নাম হলো রুডলফ ভার্শু। সো এর নাম হলো রুডলফ ভার্শু বা ভার্চু। প্রশ্ন করি ভাইয়া, আমাদের সূচনা হয়েছে কোন কোষ থেকে? এই তো ভাইয়া জাইগোট থেকে শুরু হয়েছে, তাই না? মানে ওই যে মনে করে দেখো, মা আর বাবা, মায়ের কাছ থেকে একটা এন মানে হ্যাপ্লয়েড কোষ এসেছে মানে ডিম্বাণু, আর আমরা যদি বলি বাবার কাছ থেকে আরেকটা হ্যাপ্লয়েড এসেছে মানে শুক্রাণু। সো এই ডিম্বাণু আর শুক্রাণু মিলে যায়, তো মিলে যে কি হয়েছে আমরা জানি, এই দুইজন মিলেই তৈরি হয় আমাদের 2n, একটা জাইগোট। এটাকে আমরা বলি 2n মানে 2 সেট, 23টা করে 2টা সেট আছে। তাহলে এই যে বাবার মায়ের মধ্যে যে কোষগুলো ছিল এদেরকে আমরা বলি জনন কোষ। তাহলে এই যে জনন কোষ, জনন কোষে কিন্তু সেট কয়টা ভাইয়া? একটা। মানে জনন কোষে সেট কিন্তু একটা, মানে কি ভাইয়া? 23টা করে ক্রোমোসোম। ঠিক আছে, দেন বলো এই যে জাইগোট, জাইগোট থেকে তো আস্তে আস্তে জাইগোট কি হবে? একটা কোষ। একটা কোষ থেকে এই যে তৈরি হয়েছে তুমি। ঠিক আছে, ধরলাম এটা তুমি, শুনে বলতেছি তাই না? কয়টা হবে তোমার দেহে কোষ? কয়টা? ওকে, একজন বলছে ভাই 1000টা। ঠিক আছে, একদিন একটু বাড়ায় বলো ভাই 2 লাখ। ঠিক আছে ভাই 10 কোটি। নাইস, এই তো। ওকে, জানো এটা কয়টা? দেখো, এটাকে বলা হয় 100 ট্রিলিয়ন কোষ। 100 ট্রিলিয়ন মানে কি জানো? মানে 10 টু দি পাওয়ার। দেখো, একটা কোষ থেকে শুরু হয়ে এতগুলা কোষ যুক্ত তোমার দেহ তৈরি হয়েছে। তার মানে কি কোষ নতুন করে কি হয়েছে? কোষ কি বানাইছো? এমন কি হয়েছে আমরা কোষ বানাইছি? কখনোই না, তাই না? তাহলে কোষ এখানে কি হয়েছে? কিভাবে এরকম একটা কোষ থেকে এতগুলা কোষ তৈরি হলো? নিশ্চয়ই তো বানাই নাই আমরা, তাই না? তাহলে কি হয়েছে এখানে? হ্যাঁ, এখানে কোষ বিভাজিত হয়েছে। এই যে একটা থেকে দুইটা হয়েছে, দুইটা থেকে চারটা হয়েছে,
4টা থেকে 8টা হয়েছে, এই যে এইভাবে বেড়ে করা সম্ভব না। রাদার কোষ কি হয় ভাইয়া, কোষ বিভাজিত হয়, 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, এবার তোমার বিরাট দেহ তৈরি করে ফেলছে। ঠিক আছে, ওকে। তাহলে এই যে রুডলফ ভার্শু এই কথাটাই বলছে, অমনি সেলুলা এ সেলুলা, সে বলছে ভাইয়া পূর্ব সৃষ্ট কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি। বাংলা ভাষায় এটাই দাঁড়ায়। পূর্ব সৃষ্ট মানে কি, কোন একটা আগের কোষ থাকতে হবে, পূর্ব সৃষ্ট কোষ, তাহলে আগের কোষ থেকেই নতুন কোষ তৈরি হইতে হবে। এই যে প্রসেস, সেই প্রসেসটাই হলো কোষ বিভাজন। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু পারলাম। আমরা এখন আসি এই কোষ বিভাজন নিয়ে আর কিছু কথাবার্তা ইনিশিয়ালি, তাহলে এটা পরীক্ষায় আসতে পারে। কোষ বিভাজন কি এটা আমরা বুঝলাম। অনেক সময় জিজ্ঞেস করবে এই স্টেটমেন্টটা, বলবে যে পূর্ব সৃষ্ট কোষ থেকে নতুন কোষের সৃষ্টি, এটা কোন বিজ্ঞানী বলেছেন? অ্যান্সার কি, রুডলফ ভার্চু। সো এটা একটু মনে রাখবো। এখন এই কোষ বিভাজনের সংজ্ঞাটা কি ভাইয়া দেখো, এটা কিন্তু কতে আসে পরীক্ষায়। ঠিক আছে, আমরা যখন পড়াশোনা করব ইন্টার লাইফে, একটু একটা ছোট্ট মানে টিপস মাথায় রেখো। আমাদের 9-10 বইটা ছোট ছিল, তো আমরা একই জিনিস অনেকবার পড়ার সময় পাইছি, তাই না? যেটা একটু কম গুরুত্বপূর্ণ সেটাও বারবার পড়েছি, বেশি গুরুত্বপূর্ণটাও বারবার পড়েছি, তাই না? বাট এইচএসসি তে কিন্তু টাইম কম, বাট পড়া অনেক বেশি। তার মানে আমি যদি এখানে কম গুরুত্বপূর্ণ টপিকে বেশি টাইম দিয়ে ফেলি, এটা কিন্তু হিতে বিপরীত হবে। কিউতে কোনটা আসছে, তাহলে কি হবে জানো, পড়াটা আমাদের ইজিয়ার হবে। অর্থাৎ তোমার ওই অল্প কষ্টে তুমি বেশি ইফোর্ট বা বেশি ইফেক্টিভ একটা পড়া দিতে পারবা। যেমন তোমরা কি দেখবা প্যারাল টেক্সটে একটা কাজ করা হয়েছে, প্যারাল টেক্সটে দেখবা লাইনের পাশে পাশে দেওয়া আছে যে এটা এমসিকিউ, এটা ঢাকা বোর্ড 22-এ এসেছে, ঢাকা বোর্ড 23-এ আসছে। তারপরে দেখবা কিছু টপিক পর একটা ক্লাস্টার করে দেওয়া আছে, সেখানে দেখবা কোশ্চেন সাজানো আছে, বোর্ডের কোশ্চেন, অ্যাডমিশনের কোশ্চেন, তাই না? সিকিউ এমসিকিউ। যে প্রক্রিয়ায় বিভাজনের মাধ্যমে একটি থেকে দেখো 2টি বা ততোধিক, ততোধিকের মধ্যে একটা এক্সাম্পল মনে রাখতে পারো ভাইয়া 4টা। তাহলে দেখি ভাইয়া 2টা কোষ কখন তৈরি হয়, মনে আছে কিনা? একটা হলো অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস মানে কি, অনুন্নতদের যেটা হয়, অনুন্নতদের যেটা হয় সেটা হলো 1টা থেকে 2টা হয়। আর হবে এই যে আমরা আজকে যেটা পড়বো মাইটোসিস। তাহলে অ্যামাইটোসিস একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়। এই যে বললাম, এইটা কোথায় তৈরি হয় বলো, এই যে এটা মনে আছে তোমাদের 9-10 চ্যাপ্টার 2 এর শেষ দিকে ছিল, এই তো মায়োসিস বা মিওসিস যেটাই বলি একই কথা আসলে। তাহলে এটা হলো মিওসিস আমরা দেখতেছি। ঠিক আছে, ওকে, নাইস। তাহলে এই যে একটি থেকে 2টি বা ততোধিক কোষ তৈরি হচ্ছে, তাকে বলতেছি কোষ বিভাজন। কতে আসে খেয়াল করেছে, এইটা একটু মনে রাখবা। ঠিক আছে, এই যে দেখো ছবিটা দেওয়াই আছে, এটা কিন্তু এমসিকিউ তে লাগে, ফর বোথ অ্যাডমিশন এন্ড এইচএসসি, দুইটার এমসিকিউ এর জন্য এটা মনে রাখতে হবে যে ওয়াল্টার ফ্লেমিং সামুদ্রিক স্যালামান্ডারের মধ্যে এটা আবিষ্কার করেছেন। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কোষ বিভাজন নিয়ে ইনিশিয়াল কথাবার্তা। এখন ওকে ভাইয়া, একটা ছোট্ট প্রশ্ন, ভাইয়া সব কোষ কি বিভাজিত হয় বা বিভাজিত হয় না এমন কোষও কি আছে নাকি বলতো? কোন কোন কোষ বিভাজিত হচ্ছে? দেখো হাত পা কেটে গেলে দেখবা ওই কাটা জায়গা দ্রুত সেরে যাচ্ছে, কেন? কোষ বিভাজিত হয়ে ওই জায়গা ঠিক রাখতেছে, তাই না? আমরা এই যে এত কিছু খাবার খাচ্ছি, ঠান্ডা গরম এত কিছু, আমাদের কিন্তু এই যে নালীপথ আছে, পরিপাক নালী, সেখানে কিন্তু কোষগুলা ডিস্ট্রাকশন হয়, হয়ে আবার নতুন করে মাইটোসিস হয়, আবার নতুন করে কি করে যায়, রিপেয়ার করে ফেলে, ক্ষতস্থান পূরণ করে ফেলে, তাই না? তাহলে হয় না কার, এই যে একজন বলে ফেলছে ভাইয়া আরবিসি, সাবাস। মানে মূল কথা শুধু আরবিসি না, আমাদের যত রক্ত পারে না, আরবিসি বলো মানে লোহিত রক্তকণিকা বলো, ডাব্লিউবিসি বলো শ্বেত রক্তকণিকা বলো, কিংবা প্লাটিলেট মানে লোহিত রক্তকণিকা বলো, কেউই কিন্তু কি হয় না ভাইয়া, বিভাজিত হচ্ছে না। সেকেন্ড কথা, আরেকজন বলে ফেলছো ভাইয়া স্নায়ু কোষ বা নিউরন। সো নিউরনের মধ্যে একটু খেয়াল করে দেখো ভাইয়া, নিউরনের ক্ষেত্রে আমরা পড়েছিলাম না, নিউরনে কেন হয় না বলো, নিউরন কেন বিভাজিত হইতে পারে না, মনে আছে? হ্যাঁ, এই তো থাকে না, এই সেন্ট্রিওল না থাকার জন্যই নিউরন বিভাজিত হয় না। ওকে, এরপরে কি আছে? এরপরে ইম্পর্টেন্ট একটা জিনিস, পেশি কোষ। এখন বলতে পারো ভাইয়া আমি যে ব্যায়াম করি, এত ব্যায়ামের ফলে তো আমার পেশি তো মোটা হচ্ছে, আমার পেশি তো মোটা হয়, তাহলে তো আলটিমেটলি বিভাজিত না হইলে কেমনি মোটা হইলো? পেশি কিন্তু এখানে কি হচ্ছে, তোমার আমরা যে ব্যায়াম করি না, হাতের এই যে দেখো বাইসেপস ফুলে যাচ্ছে, তাই না? কেন হচ্ছে? কারণ এখানে মাসেলের হাইপার
ওকে, জনন কোষ, হৃদপেশি, হ্যাঁ হৃদপেশি তো এই যে পেশির মধ্যে চলে যাচ্ছে। জনন কোষ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, অর্থাৎ কখনোই কিন্তু শুক্রাণু ডিম্বাণু বিভাজিত হইতে পারবে না, ওদের কিন্তু সেই ক্ষমতা নাই। উদ্ভিদে কি কেউ আছে এরকম? বলো তো, উদ্ভিদে কি কেউ আছে? বলো, উদ্ভিদে কি কেউ আছে এরকম যারা বিভাজিত হয় না? মনে আছে কিনা? উদ্ভিদে একজন, তোমরা কিন্তু পড়েছো 9-10-এ, পারে? মনে আছে? হ্যাঁ, স্থায়ী টিস্যু কিন্তু বিভাজিত হইতে পারে না, এই জন্যই তো ওর নাম স্থায়ী টিস্যু। তার মানে উদ্ভিদের আমরা যত স্থায়ী টিস্যু পড়তেছি, এই স্থায়ী টিস্যু গুলা কিন্তু আর বিভাজিত হইতে পারে না। এই বিভাজিত হইতে পারে না দেখেই ওদেরকে নাম দিই আমরা স্থায়ী টিস্যু। ঠিক আছে? তাহলে যে এই নামগুলো কিন্তু পরীক্ষায় লাগবে। এগুলো কোথায় আসে ভাইয়া? এগুলো মূলত এমসিকিউ এর জন্য লাগবে। বলবে যে নিচের কোন কোষ বিভাজিত হতে পারে, নিচের কোন কোষ বিভাজিত হইতে পারে। কিছু কোষ আছে যারা বিভাজিত হয় না, এটা আমরা পড়লাম। এরপরের প্রশ্ন, ধরো তুমি তোমার স্কিনের ত্বকটাকে, ত্বকের কয়েকটা সেল নিয়েছো, সেই কোষগুলোকে তুমি মাইক্রোস্কোপে দেখতেছো। ঠিক আছে? সো মাইক্রোস্কোপে দেখলে তুমি কি দেখতে পারবা? এই রিডিং আমরা একটু পরে পড়ি, আগে দেখি তুমি মাইক্রোস্কোপে দেখতেছো কি দেখতে পারবা। তাহলে একটু খেয়াল করি কি দেখতে পারবো আমরা। তুমি দেখবা ভাইয়া, একটা কোষ যখন মাইক্রোস্কোপে খেয়াল করবা, তুমি দেখবা এই কোষটা দুইটা অবস্থায় থাকতে পারে। বিভাজনরত অবস্থায় দেখবা, অথবা কি দেখবা, অথবা দেখবা সে আসলে বিভাজনের প্রস্তুতি নিচ্ছে। সহজ কথা আমরা এটাকে বলি অবিভাজনরত অবস্থা। পরীক্ষা এটা লিখো না, জাস্ট মনে রাখার জন্য। সো অবিভাজনরত মানে কি, ব্যাপারটা এভাবে চিন্তা করো। ধরো আমরা কি করি ভাইয়া, ধরো তুমি পড়তে বসবা হলো রাত 8টার সময়, তুমি কি করো ভাইয়া, মাগরিবের নামাজটা শেষ করে এসে একটু হালকা নাস্তা করি, আমরা নাস্তা করে এনার্জি পাই। এরপরে কি করি আমরা, এরপরে আমরা পড়তে বসি, নেই রেস্ট নিয়ে উঠে তারপরে কি করি, ফ্রেশ মাইন্ডে কিছুক্ষণ পড়ি, আবার নাস্তা করি, আবার পড়াশোনা করি, তাই না? মানে পরীক্ষার সময় যেটা হয়। এখন বলো না ভাই আমি তো গত 7 দিন ধরে আসলে পড়াশোনার বাইরে আছি, বই কে কালার কি সেটাও ভুলে গেছি। সেটা বলতেছি না, পরীক্ষার আগে কি হয়, তাই না? আমরা কি করি, খাবার খাচ্ছি, এরপরে ওই এনার্জি পাচ্ছি, পড়াশোনা করতেছি, তাই না? একটা কোষও এই কাজগুলোই করে। কি করে জানো? একটা কোষও এই বিভাজনরত দশাকে বলতে পারো যে পরীক্ষার আগে তুমি যে পড়তে বসছো, দশা বা প্রস্তুতি পর্যায়। তাহলে ওর যে অবিভাজনরত অবস্থা তাকে বলি প্রস্তুতি পর্যায়। তার মানে তুমি যদি স্কিনের ত্বকটাকে খেয়াল করো, তুমি দেখবা ভাইয়া, হয় কিছু কোষ দেখবা যারা বিভাজিত হচ্ছে, একটা থেকে দুইটা হচ্ছে, তুমি হয়তো বা প্রোফেজে তাকে খেয়াল করেছো, মেটাফেজে খেয়াল করেছো, বাট করবা। আর কিছু কোষ তুমি দেখবা না ভাইয়া ও বিভাজিত হচ্ছে না, রাদার ও প্রস্তুতি গ্রহণ করতেছে, না ভাইয়া আমার কি করতে হবে, বিভাজিত হইতে হবে। ঠিক আছে? তাহলে দশা। আর যেটা হলো বিভাজনরত না, অবিভাজনরত অবস্থা, এটাকে আমরা বলি হলো ইন্টারফেস। এটাকে আমরা বলি হলো ইন্টারফেস। ওকে, তাহলে এটার নাম হলো ইন্টারফেস। ফাইন। এখন কিছু কোষ তো এরকমও দেখবো আমরা, আমরা কিছু কোষ দেখবো কি জানো ভাইয়া, কিছু কোষ দেখবো যার কিনা জীবন নিয়ে আসলে আগ্রহ শেষ। ধরো ওই যে তোমার ধরো কি হয়েছে, এখন ধরো যখন ধরো কারো কাজ, ভারী কাজগুলা করবে না, রেস্ট নিবে, তাই না? তো কোষের ক্ষেত্রে এমন হয়, কিছু কোষ দেখবা কি ওরা বলছে যে না ভাই আমি আর বিভাজন টিভাজন করতে পারবো না, কাইন্ড অফ বুঝা ওই যে 60-65 বছর আমি আর পড়াশোনা করবো না, আমি এখন রেস্ট নিব। তো কিছু কোষ এই কাজটা করবে অনেক সময়। কিছু কোষ কি করবে ভাইয়া, কিছু কোষ দেখা যাবে ওরা অবিভাজনরত থাকবে, বাট এটাকে আমরা বলি রেস্টিং দশা। মানে ওরা পার্মানেন্টলি একটা রেস্টিং ফেজে চলে যাবে। ওরা বলবে না ভাইয়া আমি আর বিভাজিত। তুমি যদি, তার মানে তুমি যদি একটু খেয়াল করো, কি খেয়াল করো ভাইয়া, কোষগুলো খেয়াল করো, তাহলে তুমি 3টা দশা দেখবা। হয় দেখবা তারা বিভাজনের জন্য প্রস্তুতি নিচ্ছে, অথবা দেখবা তারা বিভাজিত হচ্ছে, অথবা দেখবা তারা আসলে পার্মানেন্টলি রেস্টিং এ গেছে। মানে তুমি এখন দেখবা রেস্ট করতেছে, তুমি রাত 12টার সময় দেখবা রেস্ট করতেছে, 10 দিন পর দেখবা রেস্ট করতেছে। মানে কি ওরা পার্মানেন্ট অবস্থায় চলে গেছে, ওরা কিন্তু এখন আর বিভাজিত হবে না। ঠিক আছে? ওরা এখন আর বিভাজিত হবে না। ফাইন। তাহলে 3টা ফেট দেখতে, বিভাজিত হবে মানে ওই যে তুমি যেটা করবা, তুমি পরীক্ষার আগে কি করো, খাবার খেয়েছো, পড়তে বসছো, আবার খাবার রেস্ট নিবা, পড়তে বসবা, আবার খাবার রেস্ট নিবা, পড়তে বসবা, তাই না? তার মানে কি একটা সাইকেল চলতে থাকবে না পরীক্ষার আগে? সো ওরও সেম জিনিস, বিভাজিত হয়েছে, হওয়া শেষ, আবার ও প্রস্তুতি নিবে নেক্সট বিভাজনের জন্য, আবার বিভাজিত হবে, আবার প্রস্তুতি নিবে নেক্সট বিভাজনের জন্য। তার মানে কি একটার পর একটা কিন্তু চলতেই থাকবে, একটা সাইকেল চলতে থাকবে। সো এখানেও দেখো সেম জিনিস, এই যে দেখো
এই এম ফেজটা মানে প্রস্তুতি নেওয়া শেষ, আবার বিভাজিত হবে, বিভাজিত হয়েছে আবার প্রস্তুতি নিবে, অর্থাৎ একটা সাইকেল চলতেই থাকবে। ঠিক আছে, ওকে। তাহলে কি হচ্ছে ভাইয়া, এই সাইকেলটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ফাইন, তাহলে এইটা হলো আমাদের ইন্টারফেজ এন্ড এম ফেজের কথাবার্তা। ওকে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমরা মোটামুটি বুঝলাম, তাই তো? বুঝলাম তো। এখন ওকে, সরি ফর দ্য ইনকনভেনিয়েন্সেস। মানে ইয়া দিয়েছো, সায়েন্স ফেস্টে কখনো গিয়েছো বলো তো, বা অলিম্পিয়াডে জয়েন করেছো মানে স্কুল লাইফে? এম ফেজ কি মাইটোটিক ফেজ? জি ভাইয়া, এই এম ফেজটাই বিভাজনরত দশা বা মাইটোসিস হচ্ছে এখানে। ওকে, ইয়েস নো ফাইন, ঠিক আছে। আমি আমার বুঝছো, আমি একটা আরে একজন বলছে ফার্স্ট হয়েছিলাম, মাশাআল্লাহ। তো আমি আমার ক্লাস 10 এর একটা কাহিনী বলি। নর্ডেম কলেজ বা আইটি নিয়ে কিছু একটা ছিল। তো ভালো কথা, এখন যখন ইয়ার দেখলাম তখন ভাবছিলাম ঠিক আছে দিব নাকি দিব না, আগে ভাবতেছিলাম বুঝছো, যে ঠিক আছে দিব নাকি দিব না, কারণ কনফিউজ ছিলাম, আর এক সপ্তাহ ছিল। তো তখন দেখলাম যে আশপাশের পোলাপান মানে আমাদের যে ফ্রেন্ডরা ছিল সবাই মিলে বলছে আরে না চল দেই দেই দেই। সো ওদের কথায় তখন চিন্তা করলাম ঠিক আছে দেই, কি আছে জীবনে। তো দেওয়ার ডিসিশন নিয়েছি। ডিসিশন নেওয়ার পর কি করলাম জানো, পড়াশোনা তো এখন করতে তো হবেই, তো পড়াশোনা করলাম, ভালো কথা। তো পড়াশোনা করার পর যখন পরীক্ষার একদিন বা 2 দিন এত দূরে যায় পরীক্ষা দিব, বাসায় রেজাল্ট পাইলে দিবে ধইরা যে এগুলো তো এত পারবো না। তো তখন না চিন্তা করলাম ঠিক আছে না দেই না দেই, এত থাক, দরকার নাই, পড়ছি পড়ছি ভালো কথা, আর পরীক্ষা দিব না এখন। তো কি হয়েছে এখন, পরে ওই যে আম্মু যখন শুনছে, যে জিজ্ঞেস করছে, যে আগে তো জানতো যে পরীক্ষা দিব, তখন যে বলছে যে পরীক্ষা দিবি না কালকে, এখন না আমার তো কথা যে না দিব না। তখন হলো বাসা থেকে ধরো বলছে যে না এতক্ষণ পড়ছো, এতদিন পড়ছো, পরীক্ষা দিতে হবে, ভালো করো খারাপ করো দিতে হবে পরীক্ষা, বুঝছো। তো পরে যে আম্মু ঠেলাতে পরে আর কি মনে হলো পরীক্ষা ঠিক আছে দেওয়া উচিত। কনফিডেন্সের জন্য আমি না আর মেইলও চেক করি নাই, মেসেজ চেক করি নাই, মানে এত বেশি মানে আমার মনে হচ্ছে আমার তো হবেই না। এবং দেখা গেছে প্রাইজ দেওয়ার 1 সপ্তাহ পর আমার কেন জানি মেইলে অন্য কাজে ঢুকছি, তো তখন মেইল চেক করে দেখি আমি নাকি প্রাইজ পাইছিলাম। তো মানে এমন অবস্থা ছিল, বুঝছো। তো এই যে এই কাহিনী বলার একটা কারণ কি জানো, কারণ এই যে কোর্স যখন বিভাজিত হইতে যায় না, ও এই আমার মতো একটা পর্যায়ে পড়ে, বা তোমার মতো যারা অলিম্পিয়াড দিয়েছো বা যারা সায়েন্স ফেস্টে গিয়েছো, কি করে প্রথমে ও ডিসিশন নেয় ভাই আমি কি আসলেও বিভাজিত। প্রস্তুতির ধাপ, সেই প্রস্তুতিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো G1। তো G1-এ ওই যে আমি ভাবতেছিলাম না যে আসলে অলিম্পিয়াডে যাব নাকি যাব না, এই G1-এ ও ভাবে যে ভাই আমি কি আসলেও বিভাজিত হব নাকি হব না। তো সিদ্ধান্ত নেয়। যদি এমন হয় ভাই সিদ্ধান্তের রেজাল্ট যে ভাই না আমি বিভাজিত হব না, তখন ও কই চলে যায় ভাইয়া, এই পার্মানেন্ট রেস্টিং পর্যায়ে চলে যায়। সেটাকে আমরা বলি G0। তার মানে ও যখন যে বলেছিলাম যে ঠিক আছে ফ্রেন্ডরা দিচ্ছে আমিও দেই, তাহলে যখন ইয়েস ডিসিশনটা নিয়েছি তখন ও ভাবে ঠিক আছে আমার তাহলে এখন ফার্দার কাজ করা শুরু করা উচিত। ঠিক আছে, যেমন তোমরা দেখবা সায়েন্স ফেস্টে যখন গিয়েছো তোমাদের এরকম হয়েছে না, যে আগে চিন্তা করতেছিলে ঠিক আছে আজকে আমি যাব নাকি যাব না, আগে এটা ফাইনাল করি। এরপরে কাজ কি, তুমি যখন ডিসিশন নিয়ে ফেলছো যে না আমি ফেস্টে যাব, আমি অলিম্পিয়াড দিব, তোমার কি করতে হবে, অবশ্যই প্রিপারেশন তো নিতে হবে, তাই না? তাহলে কোর্সকেও সেই কাজ করতে হবে। এখন কোর্সের প্রিপারেশন কি একটু চিন্তা করো, ক্রোমোজোমের মধ্যে কি থাকে, ডিএনএ, তাই না? তাহলে এখন একটা থেকে যদি 2টা কোষ তৈরি করতে চাই, আমার ডিএনএ কি একটা রাখলে হবে? ডিএনএ তো এমন করা যাবে না কেটে তুমি অর্ধেক দিলা ডানে অর্ধেক দিলা বামে, তাহলে তো তোমার একদম ক্রোমোজোমই চেঞ্জ হয়ে গেল। তোমার দেখা যাবে 46টা থেকে 23টা হয়ে গেছে, 23টা থেকে দেখা যাবে 12.5টা হয়ে গেছে বা 11.5টা হয়ে গেছে, তাই না? তাই তো, তাহলে এই প্রবলেমটা হয়ে যাইতো না। তাহলে আমাদের ডিএনএ ধরি যদি আমি ধরি একটা আছে, তুমি তো কেটে অর্ধেক করে দিতে পারবা না। তোমাকে আগে কি করতে হবে, প্রিপারেশন ফেজে কি মেইন একটা কাজ এমন হবে না, তোমার একটা কোষ থেকে 2টা কোষ তৈরি করতে চাচ্ছ, তার মানে একটা ডিএনএ কে তোমার 2টা ডিএনএ বানাইতে হবে, তাই না? সো এই যে কাজ এইটা হয় এর পরের ফেজে, যেটাকে আমরা বলি এস ফেজ। সো এই যে যখন ওর ডিসিশন নিয়ে ফেলেছে ভাইয়া আমি ডিভিশন করব, তখনও চলে যায় এস ফেজে, যেখানে ওর কাজ কি ভাইয়া, যেখানে ওর কাজ
একটা ডিএনএ থেকে ও আরো একটা ডিএনএ তৈরি করে। রেপ্লিকেশন মানে কি ভাইয়া? মনে করতে পারো কপি করা। কন্ট্রোল, আমরা কিবোর্ডে করেছি না কন্ট্রোল ভি, সেরকম কপি করা। বুঝতে পেরেছি এটুক? ক্লিয়ার? তাহলে আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমরা শিখলাম কি ভাইয়া? প্রথমে এই প্রস্তুতিমূলক দশার প্রথম কাজ কি ভাইয়া? G1 ফেজ, যার কাজ কি ডিসিশন নেবে ও কি আসলেও বিভাজিত হতে চায় নাকি চায় না। সেকেন্ড কাজ কি? ডিএনএ রেপ্লিকেশন করবে, সেই পর্যায়কে আমরা কি বলি? এস ফেজ। এখন ডিএনএ যে আসলে কি আমি যাব নাকি অলিম্পিয়াড দিতে? তোমরাও দেখবে অনেক সময় এমন হয়েছে না যে সায়েন্স ফেস্টে পার্টিসিপেট করতে চাও, তুমি প্রজেক্ট মোটামুটি ডিজাইন করে ফেলেছো, এখন তোমার কনফিউশন, ইস আসলেও যাব নাকি, স্যাররা দেখে কি বলবে, আমি মনে হয় প্রেজেন্ট করতে পারবো না, কত সমস্যা, তাই না? তাহলে এই জায়গা থেকে তখন কি হয়? আম্মু লাস্টে একটা ঠেলা দেয় যে না এই তোর যাইতে হবে, তো এটা করছোস, তাই তো? সো এখানেও সেম জিনিসটা হয়। লাস্ট ফেজটাকে আমরা বলি G2 ফেজ। তো এখানে লাস্ট একটা পুশ ও ফিল করে, সেই লাস্ট পুশটা কে দেয়? একটা প্রোটিন আছে, হলো ম্যাচিউরেশন প্রমোটিং ফ্যাক্টর, অর্থাৎ ও সেই লাস্ট ধাক্কা দেয়। এই ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর নামক প্রোটিনটা শেষ ধাক্কা দেয় যে ভাই তোমার এখন ডিভিশনে যাইতে হবে, তোমার এখন ডিভিশনে যেতে হবে। তাহলে দেখো এই জিনিসটা আমরা বুঝছি। তার মানে যখন এই যে শেষ ধাক্কাটা ফিল করে, ফিল করার পরে ও চলে যায় কোথায়? ও চলে যায় এই যে এম ফেজে চলে যাবে। সো এম ফেজে যাওয়ার পরে ওর মধ্যে কি হবে? ওই যে মনে আছে কিনা ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, মানে মনে আছে নিউক্লিয়াস আর সাইটোকাইনেসিস। ঠিক আছে, ওকে নাইস। তাহলে এখানে বলো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? এইখান পর্যন্ত আরেকটা আর কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। তাহলে এই হলো আমাদের ইন্টারফেস বা প্রস্তুতির মেইন ফোকাস বা মেইন কাজ, যেখানে হচ্ছেটা কি আসলে। বুঝেছো সবাই? ক্লিয়ার? হবে একটা ডিএনএ থেকে আমি আরেকটা ডিএনএ তৈরি করব, তাই না? তাহলে এই যে ডিএনএ তৈরি করব, সেই ডিএনএ তৈরি করতে জিনিসপত্র লাগবে না। লাইক তুমি সায়েন্স ফেস্টে তুমি কি করেছো? তুমি একটা প্রজেক্ট দিবা, সেই প্রজেক্টে কি দরকার ভাইয়া? বিভিন্ন ম্যাটেরিয়ালস লাগবে না, গ্লু লাগবে না, বিভিন্ন কিছু লাগবে না এটা তৈরি করার জন্য। তাহলে বলো তো এই রেপ্লিকেশনের জন্য আমার যা যা উপাদান লাগবে, সেই উপাদানটা আমি কোথায় তৈরি করব? বলো, রেপ্লিকেশনে যেই উপাদান লাগবে সেই উপাদানগুলো কোথায় তৈরি করব বলো তো? এটা কি এস ফেজে তৈরি? G1 ফেজে। আমি এস ফেজে তৈরি করতে চাই রেপ্লিকেশন, তাহলে রেপ্লিকেশনের জন্য যা যা দরকার সেগুলোকে প্রিপেয়ার করব কোথায়? G1 ফেজে। ক্লিয়ার? তাহলে আরেকটা প্রশ্ন করি, দেখো মনে আছে কিনা এম ফেজে আছে ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিসের মধ্যে কি আছে ভাইয়া? স্পিন্ডল যন্ত্র তৈরি করতে হবে, তাই না? তাহলে আমাকে বলো তো এই স্পিন্ডল যন্ত্র তৈরির উপাদানগুলো আমি কই তৈরি করব? এটা কি এম ফেজে নাকি আগের ফেজে G2 ফেজে? বলো কোথায় তৈরি করব? তৈরি করব এই তো G2 ফেজে। এইটুক যদি বুঝতে পারো তোমার আসলে এই কোর্স সেল সাইকেলে পড়া শেষ। বুঝতে পেরেছি? তাহলে আমরা এস ফেজে রেপ্লিকেশন করব, রেপ্লিকেশন করার যা যা দরকার G1 এ তৈরি করব। আবার এম ফেজে কোষকে নিউক্লিয়াসকে বিভাজন করব, তার জন্য যা যা দরকার সেটা আমরা G2 তে করে ফেলবো। ক্লিয়ার? ওকে। আর G1 এর শুরুতে কি করলাম? আগে সিদ্ধান্ত নিছি আমি কি আসলেও বিভাজিত হইতে চাই নাকি চাই না। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করি। তাহলে এখন দেখো এই যে যা যা এখানে লেখা আছে সবগুলাই তোমার এমসিকিউ এর জন্য খুব, এবং বিভাজন ওই যে বললাম যেটা একটা কোষের জীবন চক্রটাই হলো মূলত কোষ চক্র। তাহলে এটা যার মাধ্যমে সম্পন্ন হয় তাকে আমরা বলি কোষ চক্র। কে এইটা প্রদান করে বা প্রস্তাব করে, এটা যদি পড়তে পারো ভালো, নাম হলো হাওয়ার্ড আর পেল্ক। এটা যদি একটু নামটা পড়ে রাখতে পারো এটা বেটার, ঠিক আছে? অনেক সময় আসতে পারে। ফাইন। তাহলে এখন আমরা একটু সামনে আগে দেখি, অলরেডি এগুলো পড়ে ফেলেছি। এখন G1 ফেজ, তাহলে গ্যাপ ফেজে বা G1 ফেজে কতটুকু সময় নেয়? তো দেখা যায় কি একটা কোষের জীবন চক্র, ধরো কোষটা বেঁচে আছে, ধরো সাপোজ বললাম 100 ঘন্টা। সো 100 ঘন্টার মধ্যে দেখা যায় প্রায় মাত্র 5 থেকে 10 ঘন্টা সে হলো মাইটোসিস ফেজে কাটায়। মানে মাইটোসিস ফেজটা খুবই ছোট সময় নেয়, মাত্র বলা হয় 5 থেকে 10%। ওর জীবনের 5 থেকে 10% নেয় ও বিভাজনের জন্য, আর প্রস্তুতির জন্য নেয় বাকি কত পার্সেন্ট? প্রিপারেশন নিতেই কষ্ট বেশি বা টাইম বেশি। খেয়াল করেছো? তাহলে বিভাজন হইতে লাগে মাত্র 5 থেকে 10 মানে মিনিট, চিন্তা করতে পারো 5 থেকে 10 মিনিট, আর এটার প্রস্তুতি নিতে লাগে 90 থেকে 95 মিনিট। তার মানে প্রিপারেশন ফেজটা অনেক লম্বা হয়। সেই লম্বা ফেজের মধ্যে দেখা যায় G1 ফেজেই নেয় তার 30 থেকে 40%। ওই যে 90 থেকে 95 বললাম না, সেখানের মধ্যে 30 থেকে 40% হলো G1 এ ইউজ করে। তাহলে কি হচ্ছে G1 এ? অলরেডি বলে ফেলছি, দেখো কি হয় এখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ও কি আসলে মাইটোসিস কোষ বিভাজনে প্রোফেজ পর্যায়ে কোষের নিউক্লিয়াসটা বড় হয়, এখানেও সেম কাজ হবে, যেহেতু নিউক্লিয়াসে কাজ হবে এই যে দেখো আকার বৃদ্ধি পাবে। দেখো এরপরে কি হয়, এই যে বললাম রেপ্লিকেশনের উপাদান তৈরি, রেপ্লিকেশনের জন্য বিভিন্ন জিনিসপত্র লাগবে, প্রোটিন লাগবে, আরএনএ লাগবে, এছাড়া আরো কিছু লাগবে, সবকিছু তৈরি করে কোথায়, জি1 ফেজে, অলরেডি বলে ফেলছি। আর কি আছে দেখো, ওকে এরপরে তিনটা কথা আছে। দেখা যায় জি1-এ শুধুমাত্র এই দুইটা কাজ, আর কাজ হলো পুরো সবকিছু তদারকি করা, তাই না? তাহলে এখানেও এত বড় একটা কাজ হচ্ছে, তদারকি লোক লাগবে, সেই লোকটার নাম হলো সাইক্লিন, এই নামটা একটু মনে রাখবো। তাহলে সাইক্লিন নামক একটা প্রোটিন আছে, যেই প্রোটিনটা সিডিকে, হোয়াট ইজ সিডিকে, সিডিকে মানে হলো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এটা হলো একটা এনজাইম, মনে রাখবা নামের শেষে এস থাকা মানে এটা একটা এনজাইম, ঠিক আছে? গতি ত্বরান্বিত করে আর নিয়ন্ত্রণ করে, মানে সবকিছু সুপারভাইজ করে, ঠিক মতো হচ্ছে নাকি নিয়ন্ত্রণ করতেছে। আর এছাড়া সিডিকে এই এনজাইমটা আরেকটা বিক্রিয়া, এনজাইম মানে কি, বিক্রিয়াতে কাজ করবে, সেই বিক্রিয়ার নাম হলো ফসফোরাইলেশন। বলো তো ভাইয়া, ফসফোরাইলেশন মানে কি, ফসফেট যুক্ত করা নাকি বের করা, বলো? ফসফোরাইলেশন মানে কি, ফসফেট যুক্ত করা নাকি ফসফেট বের করে দেওয়া, বলো তো কি হবে? তোমরা এটা 9-10-এ পড়েছো, 9-10-এ চ্যাপ্টার 4-এ পড়েছো, ফটোফসফোরাইলেশন, মনে আছে? প্রোটিন তো জানি আমরা আমিষ, সো কোন একটা প্রোটিনের সাথে যখন ফসফেট যুক্ত হয় তখন এই প্রোটিনটা অ্যাক্টিভেটেড হয়, তখন এটা কি হয়, সক্রিয় প্রোটিনে পরিণত হয়, মানে এখন এই প্রোটিনটা কাজ করার ক্ষমতা অর্জন করেছে, ঠিক আছে? তাহলে যখন কোন একটা প্রোটিনের সাথে ফসফেট যুক্ত হয় তখন সেই প্রোটিনটা কি হয় ভাইয়া, অ্যাক্টিভেটেড হয়, সক্রিয় হয়, লাইক সুইচের মতো, সুইচ অন করার মতো। তো সিডিকে একটা এনজাইম, ওর কাজ কি ভাইয়া, ফেলা। এই যে দেখো এই ফসফেট যোগ করার মাধ্যমে কি করতেছে ভাইয়া, সক্রিয় করতেছে। এন্ড লাস্টলি খুবই ইন্টারেস্টিং একজন আছে প্রোটিন, তার নাম হলো কি, দেখো P53। এই প্রোটিনটা পরীক্ষার জন্য অনেক লাগবে, এটাকে বলা হয় গার্ডিয়ান অফ দ্য জিনোম। দেখো ধরো আমাদের ত্বকের কোষগুলা জানো সারাক্ষণই মানে পড়ে যাচ্ছে বা ধ্বংস হচ্ছে, কারণ ত্বক সবচেয়ে বাহিরে এক্সপোজ। তোমার ধরো দরজার সাথে ঘষা লাগতেছে, চেয়ারে ঘষা লাগতেছে, ওই জায়গাটা পূরণ করে কে, নতুন করে কোষ বিভাজিত হয়, নতুন করে কোষ তৈরি হয়, ঠিক আছে? এখন ধরো তোমাকে বললাম, এখানে ধরো সাপোজ চিন্তা করো, বললাম যে এখানে 2টা কোষ থেকে তোমার 10টা কোষ তৈরি হওয়ার কথা ক্ষতিপূরণের জন্য, যদি 10টা হয় তার মানে এটা ভালো। এখন চিন্তা করো তো, যদি 2টা থেকে 10টার জায়গায় 20টা তৈরি হয়ে যায় কোষ, তাহলে কি হবে বলো? তোমার তৈরি হওয়ার কথা 2টা থেকে 10টা, এখন তৈরি হয়ে গেছে 2টা থেকে 20টা, তাহলে কি হবে তখন বলো তো? যদি কোষ বিভাজন স্বাভাবিক না থাকে তখন তাকে আমরা কি বলি, এই তো টিউমার ফরমেশন হবে বা আলটিমেটলি ক্যান্সার ফরমেশন হবে, তাই না? অনিয়ন্ত্রিত হয়ে যাবে, তাই তো? তাহলে এই অতিরিক্ত হতে দেওয়া যাবে না। তো এইখানে একটা P53 জিন, ওর কাজ কি ভাইয়া জানো? ওকে গার্ডিয়ান বলা হয়, মানে অভিভাবক বলা হয়। এই অভিভাবকের কাজ কি ভাইয়া? এইটা হলো অনিয়ন্ত্রিত হইতে দিবে না বিভাজন, ওই যে বললাম 2টা থেকে 20টা। ওকে ভাই, এনজাইম আর প্রভাবক কি সেম? জি ভাইয়া, বলতে পারো এনজাইমকে বলা হয় জৈব প্রভাবক, মানে আমাদের দেহে বা জীবদেহে যেই প্রভাবক থাকে তাই হলো এনজাইম, ঠিক আছে? একটা ছোট্ট পার্থক্য আছে, এনজাইম হলো শুধুমাত্র গতিকে বাড়ায়, আর প্রভাবক বাড়াইতেও পারে কমাইতেও পারে, ঠিক আছে? ওকে, তাহলে এই যে P53 থাকার জন্য কি হচ্ছে না ভাইয়া, এইটা বেশি হচ্ছে না, মানে অনিয়ন্ত্রিত হচ্ছে না, একটা নিয়ন্ত্রণে থাকতেছে, ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের ওভারঅল জি1 এর কথা। অনেক সময় এটা সিকিউতেও দিতে পারে, বাট একটু কম, এমসিকিউতে দেওয়ার চান্স একটু বেশি, বিশেষ করে এই যে সময়গুলো এমসিকিউতে অনেক সময় দিয়ে দেয়। এই তো, তাহলে আমরা জীবন মোটামুটি পারলাম। এরপরে জীবনের অংশ কি ভাইয়া, দেখো এস ফেজ। তাহলে এস ফেজে দেখো প্রায় 30 থেকে 50, এটা এডমিশনেও আসে, এইটা এমসিকিউ এর জন্য ভালো মতো শিখবে, এটা অ্যাডমিশনের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? তাহলে এস ফেজ সে 30 থেকে 50%। এস ফেজে কি করে দেখো, দেখো নিচের ছবিতে বোঝা যাচ্ছে, এই যে এখানে দেখো একটা ছিল, এখানে ছিল একটা ডিএনএ, দেখো কি হয়ে গেছে, এই যে প্রথমে একটা থেকে 2টা তৈরি হইলো, এই যে উপরে একটা নিচে একটা, তার মানে 2টা ডিএনএ তৈরি হয়েছে। এই যে একটা থেকে 2টা তৈরি হয়েছে, এইটার নামই হলো ডিএনএ রেপ্লিকেশন, ঠিক আছে? ওকে ফাইন।
এখন একটু বলো তো, ডিএনএ এর মধ্যে একটা প্রোটিন থাকে, মনে আছে কিনা? ক্রোমাটিন তৈরির সময় ডিএনএ এর মধ্যে একটা প্রোটিন মিলে এই ক্রোমাটিন জালিকাটা তৈরি করে। আশা করতেছি মনে আছে তোমাদের, মনে থাকাটার কথা মনে হয়। ইয়াপ, হিস্টোন। নাইস, আরে সেরা এক একজন, আগুন। হ্যাঁ ভাইয়া, হিস্টোন প্রোটিন থাকে, তাই না? হিস্টোন প্রোটিন থাকে। তাহলে দেখো ডিএনএ তৈরি করলাম, তার মানে কি ওর সাথে যে হিস্টোন সেটা লাগবে না? তাহলে দেখো এই যে হিস্টোন প্রোটিনও কিন্তু এখানেই তৈরি হবে, হিস্টোন প্রোটিনও এখানেই তৈরি হবে। আর এটা কতক্ষণ লাগে এটা সাধারণত এমসিকিউ তে আসে না, বাট উপরে এগুলো দরকার হয়েছে। ক্লিয়ার? ওয়ান ফেজে। নাইস। তার লাস্ট ফেজ কি আমাদের জি2। জি2 তে কি হয় অলরেডি বলেছি, দেখো এখানে দেখো বলেছে কি মাইক্রোটিউবিউলস তৈরি হয়। দেখি কে বলতে পারে ভাইয়া কোষ বিভাজনে মাইক্রোটিউবিউলস এর কাজ কি? আগে মনে করো, তারপরে আমি ব্যাখ্যা বলতেছি। পিছনে লিখা আছে। জি ভাই, ইচ্ছা করে ওই স্লাইডে কোশ্চেনটা দিয়েছি যাতে তোমাদের রিক্যাপ হয়, মনে পড়ে, এজন্য। বলো কে বলতে পারে এটা? তার জন্য চকলেট আছে, বুঝছো? এই তো সবার আগে অ্যান্সার দিয়ে ফেলছে জুবায়ের। ফাইবার, স্পিন্ডল ফাইবার লাগে, তাই না? এই তো এরপর সাজিদা বলে ফেলছে। ঠিক আছে, এই যে এখন অন্যরা বলতেছে। নাইস, ঠিক আছে, আমরা প্রথম দুজন নিয়ে ফেলছি। হ্যাঁ, স্পিন্ডল ফাইবার তৈরি করে। মাথায় রাখবা ভাইয়া, এইটার মাধ্যমেই উদ্ভিদে, এটা কিন্তু প্রাণীতে না, মনে রাখো ভাইয়া, এর মাধ্যমে কি হয় ভাইয়া, উদ্ভিদে স্পিন্ডল ফাইবার তৈরি করতে সাহায্য করে। আরএফএল এর ইউপিভিসি পাইপটা যদি অনেক ছোট হয়ে যায় তারই বলবো মাইক্রোটিউবিউলস। সো কোষের মধ্যে কোষীয় কঙ্কাল থাকে, তাই না? মানে কোষটা যে একটা, কোষের একটা কঙ্কাল আছে, সেই কঙ্কালের মধ্যে যেই ছোট ছোট পাইপ থাকে সেই পাইপগুলোকে আমরা বলি মাইক্রোটিউবিউলস। ওকে। এছাড়া দেখো একটা কোষ থেকে দুইটা কোষ করবা, তার মানে কি মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিডে তো ডাবল হইতে হবে। সো ওদেরকেও ডাবল করার দায়িত্ব কি এখানেই। এরপর দেখো এখানে কি তুমি একটা কোষ বিভাজন করতেছো, শক্তি দরকার না? এই যে আমাদের স্পিন্ডল ফাইবার গুলা টানতে হয়, এনাফেজ দিয়ে টানাটানি দিয়ে লাস্ট একটা ধাক্কা দিবে যে আসলে ওর সামনে যেতে হবে। ঠিক আছে, তাহলে এই যে দেখো আমরা কিন্তু কোষ চক্র মোটামুটি পড়ে ফেলছি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। তাহলে কোষের জীবনের ক্ষেত্রে আমরা জীবন ও লাইফ স্প্যানের মধ্যে একটা উল্লেখযোগ্য সময় দেখে ফেলছি, ও আসলে কিভাবে প্রস্তুতি গ্রহণ করে, কিভাবে ও প্রস্তুতি গ্রহণ করে আমরা সেটা মোটামুটি দেখে ফেলছি। ওকে, বুঝতে পেরেছি। হোয়াট ইজ এমপিএফ? এমপিএফ মানে ম্যাচিং ফেজে নিয়ে যাও। ওই যে একটু আগে বলেছিলাম না, শেষ ধাক্কা, তুমি সব তৈরি করেছো, তাও একটা দ্বিধা যে আমি কি আসলে যাবো নাকি যাবো না সায়েন্স ফেয়ারে, তখন আম্মু এসে বললো না তোরা যাইতেই হবে। তো এটা হলো এই যে এমপিএফ জি2 থেকে তোমাকে এম ফেজে নিয়ে যাচ্ছে, মানে মাইটোসিসে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা পারলাম। চলো, নাইস, মাশাআল্লাহ, তোমরা পড়েছো সব, এই তো পারছি। চলো এখন দেখি তাহলে একটা বহু নির্বাচনী একটা এমসিকিউ, বলো কি হবে এটা অ্যান্সার। দেখো মেডিকেলে আমরা যখন পড়াশোনা করব অবশ্যই আমাদের প্রধান ফোকাস থাকবে বোর্ড, আমাদের প্রধান ফোকাস থাকবে বোর্ড, তাই না? বাট পাশাপাশি চেষ্টা করবা অল্প হোক, বাট একটু দেখতে অ্যাডমিশনে কেমন প্রশ্ন আসে, তাহলে কিছুটা হলে আগে থাকা যাবে। তাহলে আমরা মেইনলি বোর্ড ফোকাস করব, বাট অ্যাডমিশনটা কেমন হয় জানা থাকাটা উচিত। তাহলে বলো তো অ্যান্সার কি হবে অ্যাডমিশন টেস্টে? খালি একটু কাজ, অল্প একটু কষ্ট করতে হবে, একটু পড়াশোনা করতে হবে, তাহলে দেখবা জীবন সহজ। তাহলে দেখছো অ্যান্সার এস ফেজ। তাহলে এস ফেজে আমাদের ডিএনএ অ্যাপ্লিকেশন হয়, তাহলে পারা যাবে আমাদের। তাহলে বলো তো এরপরে একটা ছোট্ট প্রশ্ন করি, কোষ বিভাজিত হবে কি হবে না ডিসিশন নাই কোথায়? যদি এই প্রশ্নটা করতো, কোষ বিভাজিত হবে নাকি হবে না সেই সিদ্ধান্ত গ্রহণ করে কোথায়? তাহলে কি হইতো অ্যান্সার? তখন ডি হইতো অ্যান্সার, জি1 ফেজ। ওকে, জাস্ট একটা জিনিস, ওকে, আসো। তাহলে মাইটোসিস কোষ বিভাজন কি ভাইয়া? এটা হলো এমন একটা কোষ বিভাজন যেখানে কি হয়, ওই যে বললাম যেটা জাইগোট থেকে, আমাদের দেহে জাইগোট থেকেই যে এত বড় একটা দেহ তৈরি হয়েছে, কিসের মাধ্যমে? মাইটোসিস কোষ বিভাজন। যার মেইন ভূমিকাটা কি ভাইয়া? তোমার যদি ভেতরে এখানে 46টা ক্রোমোজোম থাকে, ও মাইটোসিস 46টা করেই ক্রোমোজোম থাকবে। এইটা হলো মাইটোসিসের ইম্পর্টেন্ট ফিচার। তাহলে মাইটোসিস হলো এমন একটা কোষ বিভাজন যেখানে কি হচ্ছে, একটা কোষ থেকে দুইটা হবে, যে একটা কোষ থেকে দুইটা হওয়ার সময় অবশ্যই ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে যা ছিল নতুন কোষে ঠিক তাই থাকবে। ইভেন মাতৃকোষের মধ্যে সাইটোপ্লাজমে যে পরিমাণ ছিল, ওর আকার আকৃতি যেমন ছিল, নতুন কোষেও ঠিক তেমনই হইতে হবে। ঠিক আছে, তাহলে মাইটোসিস হলো, এটাকে বলি আমরা কি, বলা হয়। কারণ কি হয়, ও একই জিনিস তৈরি করে।
যেহেতু ও একই জিনিস তৈরি করে তাই ওকে সমীকরণিক বিভাজন বলা হয়। ফাইন। আর কেউ কি বলতে পারবা মিওসিসকে কি বলা হয়? মনে আছে নাকি? আমরা একটু তুলনা করে পড়লে পড়াটা সহজ হবে। বলো তো মিওসিসকে কি বলা হয়? বলো মিওসিস কি বলা হয়? হ্যাঁ, হ্রাসমূলক বিভাজন। কারণ মিওসিস কি করে? 2n থেকে n বানায় দেয়। 46টা ক্রোমোজোমকে কয়টা বানায় দিবে? 43টা বানায় দিবে। নিউক্লিয়াস কয়বার? ওকে তোমরা বলো তো নিউক্লিয়াস আর ক্রোমোজোম কয়বার করে বিভাজিত হয় বলো? এখানে নিউক্লিয়াস আর ক্রোমোজোম কতবার করে বিভাজিত হয়? একবার করে না দুইবার করে? দেখো খেয়াল করে দেখো, এই যে নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস থেকে দুইটা হয়েছে মানে কি একবার কাটছো তুমি, একবার কাটছো না? এবং ক্রোমোজোম আমরা একবারই কাটি, তার মানে কি হয়েছে? ক্রোমোজোম একবার ভাগ হয়েছে, নিউক্লিয়াস একবার ভাগ হয়েছে। তাহলে দেখো কি হয়েছে, নিউক্লিয়াস বিভাজিত হয়ে সম আকৃতির সমগুণ সম্পন্ন দুইটা ঠিক আছে। তাহলে দেখো এই যে আমাদের জীবনটা শুরু হয়েছিল এই যে জাইগোট থেকে। আসলে মনে করে দেখো তুমি যখন ছোট্ট একটা জাইগোট ছিলা, মনে আছে? একটু মনে করো তো, দেখবা মনে পড়বে। তুমি যখন ছোট্ট একটা জাইগোট ছিলা, তারপরে তুমি আস্তে আস্তে কি করেছো? মাইটোসিস বিভাজন করেছো, তুমি ছোট্ট বাচ্চা হইছো। তারপরে আস্তে আস্তে বড় হচ্ছে হচ্ছে হচ্ছে, এখন কোন ফেজে আছো? এখন এই যে এই ফেজে আছো। সো জীবন চলমান, জীবন জীবন বহমান, তাই না? ঠিক আছে, তাহলে চলো আমরা তাহলে এইটুকু পারলাম। এখন আসি, মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়? মাথায় রাখবা, ভাজক টিস্যুতে কি হয়? মাইটোসিস মানে কমন যা যা গ্রোথ হইতে পারে সবই মাইটোসিসের জন্য, বা আমরা বলি দেহ কোষে কি ঘটে? মাইটোসিস। এখন মিওসিসটা পরীক্ষায় আসে, এটা ঝামেলা হয় শুধু মিওসিসে। বলতো মিওসিস কোথায় ঘটে? এটা অবশ্যই মনে রাখবা, মিওসিস ঘটে হলো জনন মাতৃকোষ। এই একটা ওয়ার্ড মনে রাখলেই হয়ে যাবে। মিওসিস ঘটে জনন মাতৃকোষ, এটা ছাড়া বেশিরভাগ যা পড়তেছে সব জায়গায় মাইটোসিস। ঠিক আছে, তাহলে জনন মাতৃকোষে ঘটবে। ঠিক আছে, তাহলে এখন আগে যাই। তাহলে মাইটোসিসের পর্যায় কয়টা ভাইয়া? এটাও তোমরা পড়েছো, ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। মনে করে দেখো তো, ক্যারিওকাইনেসিস মানে কার বিভাজন? মনে আছে? ওকে, এখানে বলা হয় ক্যারিয়ন। এই ক্যারিয়ন মানে হলো নিউক্লিয়াস, ক্যারিয়ন মানে হলো নিউক্লিয়াস। তার মানে ক্যারিওকাইনেসিস মানে আসলে কার বিভাজন ভাইয়া? নিউক্লিয়াসের বিভাজন। আর এদিকে যদি যাই সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস মানে কি ভাইয়া? এবং সাইটোপ্লাজমকেও কাটবা। নিউক্লিয়াসকে কাটাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমকে কাটাকে আমরা বলি সাইটোকাইনেসিস। ঠিক আছে, নাইস। তাহলে এইটুকু আমরা পেলাম। চলো এখন আমরা একটু ছবি দেখি। এখন থেকে তোমাদের মানে পড়া শুরু হলো 9-10 এর পড়া। চলো দেখি 9-10 এর পড়া মনে করি। ওকে, তো চাইলে তুমি একটু আঁকতে পারো, পড়া হয়ে যাবে এবং মনে পড়বে অনেক কিছু। ওকে, ধরো এটা আমাদের কি প্রাণী কোষ নাকি উদ্ভিদ কোষ? হ্যাঁ, এটা হলো উদ্ভিদ কোষ। সাবাস। তাহলে দেখো আমরা এখানে তিনটা আঁকি। ওকে, নাইস। তাহলে মনে করে দেখো আমাদের প্রথম তিনটা ফেজের নাম কি? একটা হলো প্রোফেজ, ফেজ। তারপরে কি হয় ভাইয়া? মেটাফেজ হয়। প্রোফেজ, প্রোমেটাফেজ এন্ড মেটাফেজ। চলো দেখি। তাহলে প্রথম ফেজটা হলো প্রোফেজ, তাই তো? বলো প্রোফেজে কি হয়? প্রথম একটা ঘটনা ঘটে, পানি যোজন হয় না পানি বিয়োজন হয়? বলো, একদম শুরুতে, একদম প্রথমে, এটা আমরা যদি চিন্তা করি নিউক্লিয়াস, প্রোফেজের একদম শুরুতে কি হয়ে যায় ভাইয়া? এই তো পানি বের হয়ে যায়। সাবাস। এখন একটা কথা দেখবা, পার করে গেছো না, তার মানে ওটা ওখানেই ফেলে দাও। এখন নতুন উপরে উঠছো, উপরে ক্লাসে উঠছো, নতুন ভাবে পড়তে হবে। ঠিক আছে, সো ইন্টারে দেখবা সুন্দর মতো লিখছে পানি বিয়োজিত হয়, যার ফলে কি হচ্ছে? এই যে পানিগুলা সুন্দর মতো বের হয়ে যাবে। চিন্তা করো, একটা সুতা যখন, বা কয়েকটা সুতা পানিতে যখন ভেজা থাকে, তখন কিন্তু সেই সুতাগুলো দেখবা একজন একজনের সাথে লেগে আছে, লেপটে আছে। ঠিক আছে, বাট যখনই তুমি ড্রাই করতেছো, শুকায় ফেলতেছো, দেখবো ওদেরকে আলাদা করা ক্রোমোজোমকে দেখবো সুন্দর মতো লম্বা লম্বি ভাবে বিভক্ত হয়ে গেছে। বলতো ক্রোমোজোম লম্বা লম্বি ভাবে বিভক্ত হয়ে যা তৈরি করে তাকে আমরা কি বলি? এই যে দেখো ক্রোমোজোম ভাগ হয়ে গিয়েছে, অর্থাৎ বলতে চাচ্ছি যে এই যে ধরো এখানে একটা ক্রোমোজোম ছিল, এই ক্রোমোজোমটা ভাগ হয়ে গিয়েছে, হয়ে কি হয়েছে? এই যে দুইটা লম্বালম্বি অংশ হয়েছে। কি হয়? এটা ছিল ক্রোমোজোম,
এখন হয়ে যাবে ক্রোমাটিড, তাহলে ক্রোমোজোম ক্রোমাটিডে পরিণত হচ্ছে। ঠিক আছে, ক্রোমোজোম কি হচ্ছে ভাইয়া, ক্রোমাটিডে পরিণত হচ্ছে। তাহলে প্রোফেজে কি হইলো, প্রথমে দেখো নিউক্লিয়াসটা কিছুটা বড় হইলো, পানি বের হয়ে যাচ্ছে, পানি বের হওয়ার ফলে ক্রোমোজোম গুলা কি হচ্ছে আস্তে আস্তে লম্বা চিকন সুতার মতো দেখা যাবে, এবং এক সময় এটা মাঝ বরাবর ভাগ হয়ে যে কি হবে, দুইটা ক্রোমাটিডে পরিণত হবে। ঠিক আছে, এখন এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো তো ভাইয়া, আমরা কিন্তু এখানে বলো তো নিউক্লিয়, সেখানে এত ডিটেলসে বলা ছিল না, বাট এখন মাথায় রাখবা প্রোফেজ দশাতেই এই নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাসের ডিসঅ্যাপিয়ার হওয়া, বিলুপ্ত হওয়াটা শুরু হয়ে যায়। তার মানে এই দুইটা ইয়েলো কালারের বিলুপ্তি শুরু হবে কোথায়, শুরু হবে প্রোফেজে। আর বলো তো কমপ্লিট হবে কোথায়, বলো তোমরা বলো, নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাসের বিলুপ্তিটা কমপ্লিট হবে কোথায়? হ্যাঁ ভাইয়া, এখানে যদি শুরু হয় অবশ্যই পরের স্টেপেই তো শেষ হবে, তাই না? সো আমরা পরের স্টেপে দেখবো যে ভাইয়া, সো প্রোমেটাফেজে দেখা যাবে বিলুপ্ত হয়ে যায়। ফাইন, ওকে, নাইস। এরপরে প্রশ্ন দেখো, এখানে আমাদের স্পিন্ডল যন্ত্র কিন্তু দেখা যাচ্ছে না, তাই না? স্পিন্ডল যন্ত্র কই তৈরি হয়? আমরা বলি এই যে এখানে প্রোমেটাফেজে দেখা যায় এই দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সূচনা ঘটে। এখানে দেখবো আমরা দুই মেরু বিশিষ্ট এরকম স্পিন্ডল যন্ত্রের সূচনা ঘটছে। তাহলে এখন বলো তো ভাইয়া, স্পিন্ডল যন্ত্র তৈরি হয় প্রোমেটাফেজে, যদি জিজ্ঞেস তৈরির সূচনা হয় কোথায়, বলো তো অ্যান্সার কি? আশা করি বুঝতেছো, আগের মতো একই টেকনিক। কি হবে, এখানে যদি বিলুপ্ত হয় তার মানে সূচনা হয়েছে এখানে বিলুপ্তির। আবার দেখো এখানে যদি স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, তৈরির সূচনা ঘটছে কোথায়, প্রোফেজে। মনে থাকবে? তাহলে এই দুইটা এমসিকিউ কিন্তু 9 10 এর সাথে ঝামেলা করবে। কি হবে ভাইয়া, দুইটা জিনিস, নিউক্লিয়াস লাস আর নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয় কোথায়, এখানে। ঠিক আছে, বাট বিলুপ্তি হওয়া শুরু হয় কোথায়, প্রোফেজে, মানে আগের স্টেপ। এই তো খুবই ক্রুশাল দুইটা এমসিকিউ পেয়ে গেছো। তাহলে এখন এখানে একটু আসি তো আমরা ভাইয়া, তাহলে স্পিন্ডল যন্ত্র কারা তৈরি করে? এটা কিন্তু তোমরা একটু আগেই বলেছো আমাকে, একজনেরটা বলেছো, উদ্ভিদে, তাই না? তোমরাই বলেছো ভাইয়া যে উদ্ভিদে একজন তৈরি করে আর প্রাণীতে কিন্তু আরেকজন তৈরি করে। তাহলে উদ্ভিদে কে তৈরি করে? তোমরাই বলেছো ভাইয়া উদ্ভিদে তৈরি করে হলো মাইক্রোটিউবিউলস। তাহলে বলো প্রাণীতে কে তৈরি করে, বলো তো? প্রাণাইস। তাহলে প্রাণীতে তৈরি করবে কিন্তু সেন্ট্রিওল, সেরা। ঠিক আছে, তাহলে প্রাণীতে তৈরি করতেছে সেন্ট্রিওল। ফাইন। তাহলে এখন দেখো এই যে আমাদের যেই ক্রোমোজোম গুলো, ওরা কি করবে এখন, সুন্দর তুমি স্পিন্ডল যন্ত্র তৈরি করেছো, দড়ি তৈরি করেছো, সেই দড়ির সাথে ওরা আটকে যাবে। তাহলে দেখো ওরা এই যে আমাদের সেন্ট্রোমিয়ার, যেগুলা ক্রোমোজোমের মাঝের যে গোল অংশটা তাকে আমরা বলি সেন্ট্রোমিয়ার, সেই সেন্ট্রোমিয়ার সুন্দর মতো এখানে আটকে যাবে। তাহলে দেখো যেই স্পিন্ডল যন্ত্রে সেন্ট্রোমিয়ার আকর্ষণ তন্তু বা ক্রোমোজোম তন্তু। তাহলে বলো এরপরে ফেজে কি হবে? তাহলে আমরা শিখলাম প্রোফেজ এন্ড প্রোমেটাফেজ। আমাদের দরকার দেখো ওদেরকে সমানভাবে ভাগ করা, তাই না? তাহলে সমানভাবে ভাগ করতে হলে আগে ওদেরকে মাঝখানে আনতে হবে। সো এর পরের ফেজের কাজই হলো ওদেরকে মাঝখানে আনা। বলো তো ভাইয়া, এই মাঝখানে যে তল থাকে তলটার নাম কি, মাঝের তলটার নাম কি বলো তো, মনে আছে? হ্যাঁ, এটার নাম ভাইয়া সমানভাবে আগে ওদেরকে মাঝে আনতে হবে। সো এই জন্য স্পিন্ডল ফাইবার গুলো তখন দেখতে যে অনেকটা এরকম ভাবে আঁকবা পরীক্ষায়। ওকে, তো দেখো সুন্দর মতো এই যে আমাদের বিষুবীয় অঞ্চল বরাবর এরকম বিভাজিত হয়ে গেছে। ওকে, সো এখন কি হবে, এই যে আমাদের সেন্ট্রোমিয়ার গুলো, যে ক্রোমোজোম গুলো ছিল, ওরা এখন এই মাঝে চলে আসবে। ঠিক আছে, মাঝে চলে আসবে। তো মাঝে দেখি তোমরা এটা ধরতে পারো নাকি, কি সমস্যা হয়েছে এখানে? বলতো এখানে কি হয়েছে? বলো এখানে কি হইলো? আগের কিন্তু সুন্দর একটা সুতার মতো ছিল, বাট এখন কি হয়ে গেছে দেখো, খাটো হইছে। আগে লম্বা ছিল, এখন খাটো হইছে, পাশাপাশি কন্ডেনসেশন হইছে, বা আমরা বলি কয়েলিং হইছে। কয়েলিং মানে কি, আরো প্যাঁচাইছে। তুমি একটা সুতাকে নিয়ে যখন প্যাঁচাবা কি হবে, আরো ও এক জায়গায় ঘন হবে এবং ছোট হবে না, এখানে তাই হইছে। এরা আরো প্যাচ হইছে, এটাকে বলি কয়েলিং প্রসেস বা সুপার কয়েলিং বলা হয়। সো যার ফলে এরা কি হইছে, প্যাঁচানোর মাধ্যমে এরা আরো খাটো হইছে এবং কি হয়েছে, মোটা হইছে। ক্লিয়ার? তাহলে এইখানে আমাদের যদি আমরা
ব্রডার হেডিং যে আসলো না, বিষুবীয় তলে আসলো। এই বিষুবীয় তলে আসার প্রক্রিয়াকে আমরা বলি মেটাকাইনেসিস। আর সেকেন্ড কথা কি ভাইয়া, সেকেন্ড কথা এখানে কনডেনসেশন ঘটে। কনডেনসেশন মানে কি, ওরা যে খাটো আর মোটা হয়েছে এটাকে আমরা বলি কনডেনসেশন। ঠিক আছে, আমাকে বলতে পারবা ভাইয়া খাটো আর মোটা হওয়ার লাভটা কি? দেখো, খাটো আর মোটা যখন হচ্ছে তখন মাইক্রোস্কোপে তোমাকে বললাম আমি ক্রোমোজোমের সংখ্যা নির্ণয় করতে। বলো তো ক্রোমোজোমের সংখ্যা নির্ণয়ের জন্য এই তিনটার মধ্যে কোনটা ভালো? তোমাকে বললাম ভাইয়া ক্রোমোজোমের সংখ্যা নির্ণয় করতে। বলো ক্রোমোজোমের সংখ্যা নির্ণয় করার জন্য কোনটা ভালো হবে এখানে? বলতো কোনটা ভালো হবে ক্রোমোজোমের সংখ্যা নির্ণয়ের জন্য? ইয়া 3 নাম্বারটা, মানে ভাইয়া মেটাফেজ, তাই না? কারণ এখানেই সবচেয়ে খাটো আর মোটা, বোঝাটা খুবই ইজিয়ার। মনে রাখো, শেষ কাজটা হইলো এই সেন্ট্রোমিয়ারটা এখানে বিভাজিত হওয়া শুরু করে দিবে। শেষ কাজ হলো এই সেন্ট্রোমিয়ারটা এখানে ভাগ হয়ে যাওয়া শুরু করবে, যেটা আমরা পরের ফেজে বুঝতে পারবো। চলো দেখি পরের ফেজ। ওকে, পরের ফেজটার নাম হলো ভাইয়া অ্যানাফেজ। ওকে, ওকে নাইস। দেখো তাহলে এরপরে ফেজ আমাদের অ্যানাফেজ। অ্যানাফেজকে আমরা বলি হলো গতি পর্যায়। গতি পর্যায় মানে কি? অ্যানাফেজ মানে হলো গতি পর্যায়। টান দিবা, অর্থাৎ আমি যদি একটু ছবিটা চিন্তা করি, ধরো আগের ছবিটা, এটা আঁকতে হবে না, ধরো এই যে এই পর্যন্ত ছিল, ঠিক আছে, এই পর্যন্ত ছিল, আমি জাস্ট এই দুইটা দেখাচ্ছি কি হবে। দেখো তোমার আগের যে ক্রোমোজোম গুলা এরকম ছিল, ঠিক আছে, সেম এই দেড়টা এখানে ছিল, তাই না? যে কি হয়েছে, মাঝ বরাবর আমরা সেন্ট্রোমিয়ারটা ভাগ করে ফেলছি। সেম ভাবে দেখো এখানে আমি মাঝ বরাবর সেন্ট্রোমিয়ারটা ভাগ করে ফেলছি। বলো এই টান যখন দেওয়া হবে তখন কে সামনে থাকবে? যখন এই যে ওদেরকে টানা হবে, যখন ওদেরকে টান দিবে, ট্র্যাকশন করবে, টান দিবে, তখন বলো তো কে সামনে থাকবে? বাহু সামনে থাকবে না সেন্ট্রোমিয়ার সামনে থাকবে? বলো তো কে সামনে থাকবে, বাহু নাকি সেন্ট্রোমিয়ার? বলো কে সামনে থাকবে? দেখো টান দিতেছে কিন্তু সেন্ট্রোমিয়ার নিয়ে। তোমরা একটা কথা বলছো না, কান টানলে মাথা আসে, তাই না? তাহলে কোষও কিন্তু সেই কান টানলে মাথা আসে থিওরিতে বিশ্বাসী। সেন্ট্রোমিয়ার আসবে, তার পেছন পেছন বাহুগুলো আসবে। তার মানে ছবিটা কিন্তু এমন হবে না, যখন টান হবে কিছু দূর যখন আগায় ফেলছে, এই যে দেখো টান হয়েছে, কিছু দূর যখন টানটা ফেস হয়েছে ততক্ষণে কিন্তু অলরেডি, দেখো ততক্ষণে কিন্তু অলরেডি এই যে এখানে তোমার সেন্ট্রোমিয়ার আর বাহুগুলা থাকবে এই যে পেছনের দিকে, ঠিক আছে? তো এই যে পিছন থেকে বাহুগুলোকে টানতেছে, টেনে নিয়ে যাচ্ছে। তাহলে সামনে থাকলো কে ভাই? এই যে দেখো সামনে থাকলো সেন্ট্রোমিয়ার, সামনে থাকবে সেন্ট্রোমিয়ার হলো অগ্রগামী, মানে কি ভাইয়া সেন্ট্রোমিয়ার হলো সামনে থাকবে, আর বাহুগুলাকে আমরা বলি অনুগামী। অনুগামী মানে কি, যে বাহুগুলা ফলো করবে, পেছনে থাকবে। তাহলে যে দেখো আমাদের মোটামুটি সুন্দর মতো কিন্তু আলাদা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখন যদি তোমাদের প্রশ্ন করে বলো সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়েছে কোন পর্যায়ে, পরীক্ষায় এমসিকিউ, বলো সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়েছে কোন পর্যায়ে, বলে ফেলো তো। বলো, এই অ্যানাফেজ সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়েছে? এই ভুল করো না, এটা কিন্তু পরীক্ষায় কমনলি ভুল হয়। এইখানে লিখে দিচ্ছি আমি, দেখো যদি জিজ্ঞেস করে সেন্ট্রোমিয়ারের বিভাজন তাহলে কিন্তু অ্যান্সার মেটাফেজ। বিভাজনটা এখানে হয়, ওই যে দেখো রেড দিয়েছে এখানে। যদি বলে সেন্ট্রোমিয়ারের বিভাজন তাহলে অ্যান্সার কি, নতুন ক্রোমোজোম। এখন এদের নাম নতুন ক্রোমোজোম বা অপত্য ক্রোমোজোম। তার মানে যদি প্রশ্ন করে অপত্য ক্রোমোজোম কোথায় তৈরি হয়েছে, তখন অ্যান্সার হলো অ্যানাফেজ। দেখো এই জিনিসটা বুঝছি নাকি?
মানে ভাগ হয়েছে মেটাফেজে, বাট তখনও টান দেয় নাই। যখন টান দিয়েছে ছুটে গিয়েছে, ছুটে যাওয়ার ফলে এখন ওরা নতুন ক্রোমোজোম হয়ে গেছে। এটাকে আমরা বলি কি? অপত্য ক্রোমোজোম। মনে থাকবে? তাহলে সেন্ট্রোমিয়ার ভাগ হয় মেটাফেজে, আর অপত্য বা নতুন ক্রোমোজোম তৈরি হয় অ্যানাফেজে। এবং অ্যানাফেজে এই টান দেওয়ার ফলে আমরা দেখি 4 রকম শেপ হয়, ভি, এল, জে আর আই, তাই না? তাহলে যদি একদম সেন্ট্রোমিয়ারটা মাঝে থাকে, সেন্ট্রোমিয়ার যদি একদম মাঝে থাকে, আমরা দেখি কিরকম? এই যে ভি শেপ, দেখতে দেখো ভি এর মতো লাগতেছে। যদি সেন্ট্রোমিয়ারটা একটা সাইডে থাকে, মাঝে না, মাঝের চেয়ে একটু সাইডে আছে, তখন আমরা বলি এল শেপ। যদি সেন্ট্রোমিয়ারটা একটু উল্টায় জে এর মতো লাগতেছে, আর যদি একদমই প্রান্তে থাকে, একদমই প্রান্তে, তখন আমরা বলি একদম লম্বা মনে হবে যেন আই, তাই না? তাহলে দেখা যায় যে এই যে টানের ফলে, তার মানে আমার বলো এইখানে যে ক্রোমোজোম গুলো আমি এঁকেছি, সবগুলো ক্রোমোজোম কোন ফেজ? ভি, এল, জে নাকি আই? বলো এখানে ক্রোমোজোম গুলো কোন ফেজ? বলো তো কোন ফেজ? এখানে কি আছে? ওরা ভি, এল, জে, আই কোন অবস্থায় আছে, কোন দশাতে আছে? দেখো সবগুলো দেখতে ভি আছে, তোমরা পরীক্ষায় ভি আই তাইলে হবে। তারপরে যেটা হলো এল শেপ, সেটাকে আমরা বলি সাবমেটা। সাব মানে পাশে, মাঝের একটু পাশে আছে। তারপরে যে যেটা মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক। এই নামগুলো একটু দরকার আছে, ঠিক আছে? নামগুলো পরীক্ষায় আসে। ফাইন। তাহলে আমাদের দেখো ভি, এল, জে, আই, আমরা 4টা শেপে ক্রোমোজোম দেখতে পারি অ্যানাফেজ দশাতে। দেন টেলোফেজে কি হবে? এতক্ষণ যা করেছো সবকিছু এখন উল্টা ঘটবে, বা আমরা বলি তারপরে কি হবে? এই যে সুন্দর মতো এখানে আবার নিউক্লিওলাস দেখবো। দেন আমাদের প্রোফেজে পানি বের হয়ে গিয়েছিল, এখানে আবার তাহলে পানি প্রবেশ করবে, আবার পানি প্রবেশ করবে। তো যখন পানি প্রবেশ করবে, এখন কি আর ক্রোমাটিড দেখবো নাকি রেটিকুলাম দেখবো? বলো, পানি যখন প্রবেশ করবে এখন কি আর দেখবো আমরা? না, এখন আমরা দেখবো আর ক্রোমাটিড নাই, ওকে আমরা এখন দেখবো আবার আগের মতো সুতা। তার মানে এই যে দেখো এখানে একটা সুতা দেখবো আমরা। তাহলে দেখো আমাদের শুরুটা হয়েছিল 2টা ক্রোমোজোম দিয়ে, শেষটা হয়েছে 2 কোষে 2টা ক্রোমোজোম দিয়ে। তার মানে ক্রোমোজোম সংখ্যাটা একই থাকলো, ঠিক আছে? এন্ড লাস্টলি আমরা বলি যে মাঝখান দিয়ে দেখা যায় যে এখানে কোষ প্লেট তৈরি হবে, মানে উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাঝখানে কোষ প্লেট তৈরি হয়ে 2টা কোষ আলাদা হয়ে যাবে। সো এটাকে আমরা বলি টেলোফেজ, এটাকে আমরা বলি টেলোফেজ। তাহলে দেখো আমরা কিন্তু 9-10 এর পড়াই পড়ছি এই জায়গাটায়, বাট কিছুটা ডিফারেন্ট জিনিসপত্র কিন্তু পেয়েছি, তাই না? ঠিক আছে, তারপরে দিবা। তাহলে দেখবা মানে যাতে বোঝা যায় যে তুমি আসলে টিচারকে বোঝাচ্ছ যে স্যার মেটাফেজে যে খাটো আর মোটা হবে এটা আমি জানি, আমি এঁকেছি। বুঝতে পেরেছো? ওকে, এই তো নাইস। তাহলে আমরা কিন্তু আশা করছি আমরা আঁকতে পেরেছি, তাই তো? এই তো, সাবাস। তাহলে চলো সামনে আগে যাই। আমাদের টেলোফেজ দশা ডান। তাহলে দেখো এখন এই যে সবকিছু এই যে এখানে সুন্দর করে লেখা আছে, আমরা এই যে যা বললাম না তাই লেখা আছে, দেখো মেইন ফিচার হিসেবে পড়ো না। দেন ক্রোমাটিডে বিভক্ত হয়, স্পিন্ডল যন্ত্র সৃষ্টির সূচনা হয়, বিলুপ্ত হতে শুরু করে। দেখছো যা যা বলা হয়েছে, এই যে সূচনা হয়েছে এখানে, হয়ে যাবে প্রোমেটাফেজে, শুরুটা হবে এখানে, হয়ে যাবে বিলুপ্ত প্রোমেটাফেজে, শুরুটা হবে এখানে, ঠিক আছে? তাহলে এই যে দেখো প্রোমেটাফেজে কি হয়েছে? বিলুপ্তি হয়ে যায়, বললাম না বিলুপ্তি হয়ে যায়, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, তাই না? বাট শুরুগুলো হবে কিন্তু প্রোফেজে। এরপরে দেখো এই যে সেন্ট্রোমিয়ারটা ট্রাকশন ফাইবার বা ট্রাকশন তন্তু বা আকর্ষণ তন্তু, এটাকে আমরা বলি অ্যাস্টার রশ্মি, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে আশা করছি আমরা পারলাম এইটুক। এরপরে দেখি মেটাফেজ। মেটাফেজে কি হয় বললাম, যেটা মাঝে আসবে, মাঝে আসাকে আমরা বলি মেটাকাইনেসিস, মাঝে আসাকে আমরা বলি মেটাকাইনেসিস। এবং দেখো খাটো আর মোটা হয়, এই খাটো আর মোটা হওয়ার জন্যই আমরা কিন্তু সংখ্যা নির্ণয় করতে পারি। সো এটার জন্যই আমরা কি করতে পারি ভাইয়া? সংখ্যা নির্ণয় করতে পারি। এরপর দেখো নিউক্লিয়াস সম্পূর্ণ বিলুপ্ত থাকে ভাইয়া, মানে কি? দেখো তুমি বিলুপ্ত হওয়া শুরু করেছো প্রোফেজে, বিলুপ্ত হয়ে গিয়েছে প্রোমেটাফেজে, তাহলে তুমি দেখো তো এখানে কি তুমি দেখবা না অলরেডি বিলুপ্ত, তাই না? সেই অলরেডি বিলুপ্ত হওয়াকে আমরা বলি বিলুপ্ত থাকা। তার মানে ইংলিশে ভাবে মনে রাখতে পারো, তাহলে অলরেডি আমরা বিলুপ্ত দেখবো কোথায় ভাইয়া? প্রোফেজ, মেটাফেজে। তাহলে যেটা বিলুপ্ত হয়ে গেছে এখন তার নতুন করে অন্য কিছু দেখবা না, তুমি দেখবা এটা বিলুপ্ত অবস্থাতেই আছে। এন্ড লাস্টলি এখানে দেখা যায় কি হয়, আর সেন্ট্রোমিয়ার দেখো মেরুমুখী চলন হয়, মেরুর দিকে যাবে, ভি, এল, জে, আই, সবগুলাই বলা শেষ, সবগুলাই বলে ফেলছি, ঠিক আছে? এরপর দেখি টেলোফেজ। টেলোফেজে কি হয়? সব উল্টা হবে, ওরা মোটা থেকে আস্তে আস্তে সরু আর লম্বা হবে, অস্পষ্ট হবে,
এই নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াস আবার ফিরে আসবে, এরপরে দুই দিকে দুইটা অপত্য নিউক্লিয়াস, এই যে দেখো অপত্য দুইটা নতুন নিউক্লিয়াস তৈরি হয়েছে, এই যে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়েছে। এন্ড লাস্টলি এই যে দেখো স্পিন্ডল ফাইবার গুলা বিলুপ্ত হয়ে যায়, ওদের তার দরকার নেই, তুমি বিভাজন করে ফেলছো। দেখো বলো কারো কোনো প্রশ্ন আছে এখানে? আমি বিশ্বাস করি আমরা পারলাম। এবং দেখো পরীক্ষায় প্লিজ ভাইয়া এই ছবিগুলা কিন্তু আঁকতে হবে, সিকিউ এমসিকিউ সব কিছুর জন্যই লাগবে। এখানে যা যা শিখেছো সিকিউ এমসিকিউ সব কিছুর জন্যই লাগবে। ছবি থেকে অনেক সময় এমসিকিউ দিতে পারে, বলবে যে এই দশাতে কি হয়, এইখানে তীর চিহ্ন দিয়ে বলবে এটাতে কি হয় ওইটাতে কি হয়, এমন প্রশ্ন করতে পারে। ওকে, তাহলে আমরা এখন আগে যাই, দেখি এরপরে হলো তাহলে আমাদের কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিস শেষ। ট্র্যাকশন তন্তু মানে যেই তন্তুর সাথে ক্রোমোজোম যুক্ত হয়। এই যে আমরা দেখলাম না প্রোমেটাফেজে, খেয়াল করে দেখো এই যে প্রোমেটাফেজে এই যে এই তন্তুটা আর এই তন্তুর মধ্যে ক্রোমোজোম যুক্ত হয়েছে না, এদেরকে আমরা বলি ট্র্যাকশন তন্তু বা আকর্ষণ তন্তু, যার সাথে যুক্ত হয়। ওকে, তো এরপরে দেখি খেয়াল করে দেখো ভাইয়া, এখন আসি সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস মানে হলো উদ্ভিদে কি হয়। দেখো উদ্ভিদে তোমার দুই দিকে দুইটা, ধরে যে এটা আমাদের উদ্ভিদ কোষ, ঠিক আছে না? এখন কি হবে দেখো, ওরা এই মাঝ বরাবর আমাদের মনে আছে কোষ প্রাচীর উপাদান কি ভাইয়া? কোষ প্রাচীরের উপাদান হইলো সেলুলোজ, হেমিসেলুলোজ ইত্যাদি, তাই না? এই মাঝ বরাবর সেলুলোজ, হেমিসেলুলোজ ইত্যাদি জমাবে। এই জমায় কি করবে ভাইয়া? কোষ প্লেট তৈরি করবে। তো যখনই কোষ প্লেট হয়ে গিয়েছে, দেখো কি হয়েছে, তোমার একটা কোষ কিন্তু এখন দুইটা হয়ে গিয়েছে, একটা কোষ এখন দুইটা হয়ে গিয়েছে, ফাইন। আর এখানে একটা, ঠিক আছে, ছোট হইলো, আসো। তো এখানে কি হবে দেখো, পরবর্তী কেসে ওরা সুন্দর মতো মাঝখান দিয়ে এরকম একটা ভাঁজ তৈরি করবে, এটাকে আমরা বলি ক্লিভেজ ফারো, মানে মাঝখান দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। এখানে একটা নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াস আছেই, পরবর্তীতে এই ভাঁজটা আরো লম্বা হইতে এই যে দেখো দুইটা কোষকে আলাদা করে দিবে। তো সুন্দর মতো এই যে দেখো দুইটা কোষ আমার আলাদা হয়ে গিয়েছে, ক্লিয়ার? কোষ প্লেট তৈরি হয়েছে, সেলুলোজ জমা হয় এবং দুইজনকে আলাদা করছে, বলতে পারে একটা প্রাচীর তৈরি হয়েছে, একটা দেয়াল তৈরি করে দুইজনকে আলাদা করছে। আর আরেক কেসে কি হয়েছে, মাঝ বরাবর ভিতরে ঢুকে গেছে, ভিতরে ঢুকে এরকম একটা খাঁজ তৈরি হয়েছে, সেটা আস্তে আস্তে বড় হইতে দুই কোষকে আলাদা করে দিয়েছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আশা করছি আমরা পারলাম, ফাইন। ওকে, সামনে আগাই। এরপরে দেখি তাহলে আমরা শিখলাম। এখন আসি মাইটোসিসের গুরুত্ব। দেখো ভাইয়া গুরুত্ব তুমি নিজেই পারবা, যত ক্ষয়পূরণ আছে, বৃদ্ধি আছে, সবই হয় মাইটোসিসের জন্য। দেখো দৈহিক গঠন বৃদ্ধি, এটা মাইটোসিসের জন্য হয়। বংশ বৃদ্ধি সবার না কিন্তু ভাইয়া, এটা বলা হয় নিম্ন শ্রেণীর মধ্যে এটা ঘটে। নিম্ন শ্রেণী, উচ্চ শ্রেণীতে কিন্তু আমাদের মিওসিসের মাধ্যমে গ্যামেট তৈরি হয়, শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, ঠিক আছে? জননাঙ্গ সৃষ্টি, মাথায় রাখবা দেহের যত অঙ্গ আছে সকল অঙ্গর সৃষ্টি করে মাইটোসিস। তারপরে দেখো জননকোষের সংখ্যা বৃদ্ধি, জননকোষ তৈরি করে কিন্তু মিওসিস, বাট তোমার জনন মাতৃকোষ বাড়ানোর দায়িত্ব কার? এই মাইটোসিসের, ঠিক আছে? বাট জননকোষ তৈরি শুধুমাত্র এই একটা কাজ করে, মিওসিস। দেখো নির্দিষ্ট আকার আকৃতি বজায় রাখে, একই জিনিস তৈরি করবে। নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম ভারসাম্য রাখবে, মানে কি একই রেশিওতে রাখবে, কমও না বেশিও না। ক্রোমোজোমের সমতা দেখো 2n থেকে 2n 46 থেকে 46 তৈরি করেছে। ক্ষতস্থান পূরণ, এই যে হাত পা কেটে গেলে সেই জায়গায় পূরণ করতেছে কে? মাইটোসিস। ক্রমাগত ক্ষয়পূরণ, যে স্নায়ুতে অস্থিমজ্জা থেকে আরবিসি তৈরি হয় তখন পুনরুৎপাদন কাজ করে কে? এই মাইটোসিস। দেন বৈশিষ্ট্য ঠিক রাখে, অবভিয়াসলি মাইটোসিস মাধ্যমে একই রকম কোষ তৈরি হয়, তার মানে বৈশিষ্ট্য চেঞ্জ হবে না, বৈশিষ্ট্য সেম থাকবে, ঠিক আছে? দেখো এখানে কারো কোন প্রশ্ন আছে? গুরুত্ব কিন্তু দেখো একই রকম ভাবে চিন্তা করব, খালি চিন্তা করব কি বৃদ্ধি অথবা মানে তৈরি বা গ্রোথ, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। এরপরে কি হবে ভাইয়া? এরপরে দেখো যদি বিভাজন অতিরিক্ত হয় তাহলে কি হবে? দেখো সুন্দর করে বলছে যে কোষচক্র নিয়ন্ত্রণ করে দুই ধরনের প্রোটিন, প্রোটিন কাইনেজ আর সাইক্লিন। সো এই যে সাইক্লিন সিডিকে আর কাইনেজ, আমরা তো দুইটাই নাম দেখেছি। দেখো ক্যান্সার কোষ হয় কখন? যখন ওদের নিয়ন্ত্রণ আর থাকে না, সুপারভিশন থাকে না। তবে তোমরা একটা কথা ভালো মতো মনে রাখবা, P53 বললাম যেটা ভাইয়া, এই P53 বিভাজন হইতে বিরত রাখে। ওই যে বললাম 2টা থেকে 10টা এখন কি আর বেঁচে থাকবে? নিয়ন্ত্রণ হারায় ফেলবে, যার ফলে কি হয়? ক্যান্সার সৃষ্টি হবে, ঠিক আছে? চলো এরপর নিচে একটা ওয়ার্ড দেখতেছো মাইটোসিস ইন্ডেক্স, মানে কি?
চল একটা জিনিস চিন্তা করি, ধরো তোমার ত্বকের দুইটা জায়গা, এখানে ধরো 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, 10টা কোষ আছে, এখানেও ধরো 10টা কোষ আছে, 9 10। এখন এই অংশে তোমার ত্বকের এই অংশটা 4টা কোষ হলো বিভাজিত হয়েছে, এই চারটা বিভাজিত হচ্ছে, ঠিক আছে। আর তুমি আরেক জায়গায় দেখলা, বা ধরো একটা পেশেন্টে দেখলা, ক্যান্সারের পেশেন্ট, তার ক্ষেত্রে দেখলা কি হয়েছে, বা কোন একটা পেশেন্ট দেখলা কালচে, স্কিনটা কালচে হয়ে গেছে, সেই জায়গায় তুমি একটু উঁচু হয়ে গেছে, তুমি দেখলা তার বডির এই যে 10টার মধ্যেই দেখা যাচ্ছে 8টা কোষই বিভাজিত হচ্ছে। বলতো কার ক্যান্সারের চান্স বেশি? বলো কার ক্যান্সারের চান্স বেশি বলতো? দেখো ওর মাত্র 4টা কোষ বিভাজিত হচ্ছে, কন্ট্রোলড, বাট ডানের জন দেখছো অবস্থা কি হয়ে গেছে, মানে ধুমধাম বিভাজিত হয়েছে, একদম পুরা মানে অনিয়ন্ত্রিত অবস্থা। তাহলে এইটা আমরা মেজার করি একটা ইন্ডেক্স দিয়ে, মাইটোটিক ইন্ডেক্স, মানে কি তোমার নিচে হবে টোটাল কোষ, এই দেখো মোট কোষ, মোট কয়টা? 10টা, আর উপরে থাকবে বিভাজন মানে মাইটোসিসরত বা বিভাজনরত কোষ, যেমন 4টা। তাহলে এই ইন্ডেক্সটা কি কম, তার মানে এর ক্যান্সার হওয়ার চান্স কম। বাট দেখো ওর ক্ষেত্রে ইন্ডেক্সটা কিন্তু অনেক, ইন্ডেক্সটা বেশি, তার ক্যান্সার হওয়ার চান্সও অনেক বেশি হবে, ঠিক আছে। সো এভাবে কিন্তু আমরা ক্যান্সারের কাউন্ট করতে পারি যে কার ক্ষেত্রে হবে কার ক্ষেত্রে হবে না। তাহলে আমরা শিখলাম প্রথমে কি, ওর বিভাজনের প্রস্তুতি, সেকেন্ড কথা শিখলাম ওর বিভাজন, 3 নাম্বার কথা শিখলাম বিভাজন যদি বেশি হয় তাহলে কি হবে। এখন আসি, বলতো কোষ কি কখনো মারা দরকার আছে? মানে আমাদের কি কখনো কোষের মৃত্যু কাজে লাগে? বলতো তোমাদের কি মনে হয়? তৈরি কাজে লাগে, ঠিক আছে, বিভাজন কাজে লাগে, এটাও ঠিক আছে, আর ক্ষেত্রে মৃত্যু হয়, ঠিক আছে। তোমাদের একটা এক্সাম্পল, তোমরা হাঁস দেখছো? বলো হাঁস দেখছো? আমি বলি না ভাই সারাদিন পড়াশোনা করি, হাঁস টাস তো দেখি নাই, হাঁস মুরগি খালি খাওয়ার সময় খাইছি, তাই না? এমন নিশ্চয়ই না। তাহলে আমরা হাঁস দেখে থাকার কথা। হাঁসের পা দেখছো? বলো তো মুরগির পা আর হাঁসের পার মধ্যে একটা পার্থক্য বলো, বলো মুরগির পা আর হাঁসের পায়ের মধ্যে একটা পার্থক্য বলো, কি হয়েছে ওদের, পার্থক্যটা কি? স্কিন দেখা যায়, খেয়াল করেছো কখনো? স্কিন দেখা যায়, তাই না? সো আমাদের বডিও যখন আমরা ভ্রূণীয় অবস্থায় ছিলাম, তখন আমাদের হাতটাও দেখতে এইরকম 5 আঙ্গুল সেপারেট ছিল না, রাদার এখানে দেখা গেছে কি জানো, মাঝখানে এরকম স্কিন থাকতো, এই যে এরকম ত্বক ছিল, মানে ঠিক যেমনটা হাঁসে দেখছো তোমরা, হাঁসের মতো ছিল। এখন বলো এরকম যদি থাকে তাহলে কি করতে পারতাম না? তাহলে এই জিনিসটায় তখন আমাদের জিন, আমাদের নিউক্লিয়াস ভাবে হায় হায় আমি যদি এরকম থাকি আমার তো খবর হয়ে যাবে, তাহলে আমি এই জিনিসটাকে থেকে বাঁচবো কিভাবে? ও তখন বলে ভাই উপায় একটাই, কি উপায়? আপনি মাঝখানের ত্বকের কোষগুলাকে মেরে ফেলেন, আপনি 2 আঙ্গুলের মাঝের যে ত্বক সেই কোষগুলাকে মেরে ফেলেন। তাহলে এই যে কোষগুলাকে মেরে ফেললো, এটা কার মাধ্যমে মারলো? ওই যে বললাম নিউক্লিয়াস। তার মানে নিউক্লিয়াস নিয়ন্ত্রিত মৃত্যু, বা আমরা এটাকে বলি জেনেটিক্যালি, মানে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। এই যে আমরা চিন্তা ভাবনা করে প্ল্যান করে মারলাম, এই মারাটাকে আমরা বলি হলো অ্যাপোপ্টোসিস। এই মারাকে আমরা বলি কি ভাইয়া? অ্যাপোপ্টোসিস। তাহলে কোষের মৃত্যুর একটা ওয়ে হইতে পারে অ্যাপোপ্টোসিস। যেমন দেখো এই যে ডানে, ওরে কি আমরা জোর করে মারছি নাকি মানে আমরা বাধ্য করে মানে মারছি? খেয়াল করো তো, দেখো ওর দিকে তাকায় দেখো, বেচারা আমরা কিন্তু মানে ওকে কনসেন্ট নিয়ে মারছি, ওর নিজের মতের বিরুদ্ধে কিন্তু যায় নাই, ওর মতামত নিয়ে ওকে মারা হয়েছে, তাই না? সেই যে আমরা মারবে, কিভাবে মারবে দেখছো, টিএনটি বোম কত কিছু নিয়ে রাখছে, একদম খবর করে দিবে এই কোষটাকে, ঠিক আছে, বুঝতে পেরেছি? তাহলে এইভাবে জিন যদি নিয়ন্ত্রণ করে মারে, আমাদের নিউক্লিয়াস যদি নিয়ন্ত্রিত করে মারে, তাকে আমরা বলি অ্যাপোপ্টোসিস। আর আরেকটা মৃত্যু হইতে পারে, কি মৃত্যু? ধরো কারো অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হইলে তো ওই জায়গায় ওই কোষগুলা কি রক্ত পাবে? বলতো অ্যাক্সিডেন্ট হলে ওই জায়গায় রক্ত পাবে না, কিন্তু তখন তুমি দেখবে ওই জায়গাটা কালচে হয়ে গেছে, কোষ মারা যাচ্ছে, তাই না? তাহলে এখানে রক্ত না পাওয়ার জন্য বা পুষ্টি পড়েছে, তাহলে কি হবে? সেই জায়গার কোষগুলো কিন্তু মারা যাবে। তাহলে এইভাবে জেনেটিক্যালি মৃত্যু ছাড়াও হয়তো বা পুষ্টির অভাবে কিংবা বিষাক্ত কোনো কিছুর জন্য মারা যাইতে পারে, সেটাকে আমরা বলি নেক্রোসিস। তাহলে এই 2 ভাবে কোষ মারা যাইতে পারে, হয় অ্যাপোপ্টোসিস আর না হলে নেক্রোসিস। তাহলে এখন আমাকে একটু বলো তো ভাইয়া, যদি এমন হয় কোন একটা ইনফেকশন হয়েছে, ব্যাকটেরিয়া এসে আক্রমণ করে মারতেছে কোষ, সেটা কি হবে? ব্যাকটেরিয়া এসে কোষ মারতেছে, সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ, এই যে দেখো মানে জন্ম পড়লাম, বিভাজন পড়লাম, মৃত্যু পড়লাম। সো কোষের জীবন কাহিনী আমাদের ডান,
ঠিক আছে, কোষের জীবন কাহিনী ডান। তাহলে এই যে দেখো বহু নির্বাচনে দেখছো কতবার আসছে, মেডিকেল 24-25 আসছে, যে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে আমরা কি বলি, এটাকে বলি আমরা অ্যাপোপ্টোসিস। ঠিক আছে, এটা অ্যান্সার এ। আরেকটা এমসিকিউর জন্য মনে রাখো, এই অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে হলো মাইটোকন্ড্রিয়া। পড়েছিলাম না আমরা পাওয়ার হাউস। তো দেখবো এই মাইটোকন্ড্রিয়া কিন্তু আরো অনেক কাজ আছে, সেই মাইটোকন্ড্রিয়াটাই মূলত অ্যাপোপ্টোসিসকে কন্ট্রোল করে। ঠিক আছে, ফাইন। তাহলে এই হলো মোটামুটি আমাদের আজকের ক্লাস। তো সবাইকে অনেক 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 ধন্যবাদ। একজন একটা প্রশ্ন করেছিল, ভাইয়া কোন বই পড়বো? তো বই আসলে দেখবো অনেকগুলোই আছে, তাই না? তো এখানে সলিউশন কি ভাইয়া? সলিউশন হলো মানে বই বুঝছো অনেকগুলো, কি একটা ছোট্ট এক্সাম্পল দেই। তো আমার এখনো মনে আছে যে ইন্টারের ফার্স্ট ইয়ারে আমার এক ফ্রেন্ডকে আমি জিজ্ঞেস করছিলাম যে কয়টা বই কিনছস। ও বলছে যে আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপারে 17টা বই কিনছি। আমি বলছি তুই কি এতগুলো পড়স? না এতগুলো পড়ি না, কিন্তু কিনে রাখছি যে আরে কনফিডেন্স পাইতেছি সব কিনছি। তো মাথায় রেখো ভাইয়া, দেখা গেছে যদি আমি বায়োলজির কথা বলি, আমরা নর্মালি দেখবা আবুল হাসান স্যারের বইটা মানে প্রেফারেন্স বুক হিসেবে বলা হয়। দেখবা 2 বছর আগেও আজিবুর স্যার থেকেও প্রশ্ন আসছে। তার মানে মাল্টিপল বই কিন্তু আবার লাগেও। তাহলে এখন কি করা উচিত, সলিউশন কি? সলিউশন হলো তোমরা দেখবা যারা এই যে উদ্ভাসের কোর্সে আসো, তোমরা কিন্তু প্যারাল টেক্সট পেয়ে যাচ্ছ, সেখানে কিন্তু সবগুলোকে সামারি করা আছে। সেই প্যারাল টেক্সটের পাশাপাশি তুমি যে কোনো একটা মেইন রাইটার রাখো, যাতে তোমার যে একটা আত্মতুষ্টি পাও, এটা হলো কথা। ঠিক আছে, আর কলেজ যখন খুলবে দেখবা কলেজ খোলার পর কলেজ থেকে একটা লিস্ট দিয়ে দিবে না। ও আরেকটা কথা, তোমাদের কোর্সটা কিন্তু একটু পিছানো হয়েছে, কোর্সটা কিন্তু ইনশাআল্লাহ তোমাদের শুরু হবে হলো, তোমাদের 3 আগস্ট শুরু করার কথা ছিল, বাট ওই যে নটরডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ কলেজের কিন্তু যে ভর্তি পরীক্ষা হবে, তো সেই ভর্তি পরীক্ষার জন্য কিন্তু পিছানো হয়েছে। তোমাদের হবে শুরু 15 তারিখ থেকে। ঠিক আছে, 15 আগস্ট থেকে। ফাইন, ওকে। তাহলে এগুলো কথাবার্তা। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।